আমার সাথে ওনার সাথে যে বিয়ে হয়েছে, তারপরে আমি বুঝতেছি না যে উনি আমার স্বামী। বলছে মামা এইটা এটা এটা আমার বিয়ের ইয়া। তো উনি বলছে কি, মামা বললো না, তুমি আমাকে তুমি করে বলো, আমি তোমার হাজব্যান্ড। আমাকে মায়েরা কোনো ধরনের ঘুমের ওষুধ খাওয়ায়া আমাকে বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর এখানে ফালা দেওয়া হয়েছিল। ও হো, কিন্তু আমার আল্লাহ কেন বাঁচেছে আমি জানি না, আমার এই জীবনের প্রতি ঘৃণা। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম জেসমিন। কি নাম? জেসমিন। জেসমিন বেগম। জেসমিন বেগম। বয়স কত আপনার? আমার জন্ম সাল হয়েছে 97 অক্টোবরের 7 তারিখে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বয়স আমরা বলতে পারি সবকিছু মিলিয়ে 23 বছর, 23 থেকে 24 বছর বয়স। কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? আমি জন্ম ঢাকাতেই, কিন্তু আমার বাবা মার বাড়ি হয়েছে খুলনা। আপনার গল্পটা আমি জানি এবং অনেকখানি সেন্সিটিভ একটা গল্প। তারপরেও আপনি আজকে এইরকম সোশ্যাল মিডিয়াতে আপনার ফেস দেখিয়ে লোক সম্মুখে আজকের এই গল্পটা বলতে আপনি রাজি হয়েছেন। রাজি হয়েছেন কি? হ্যাঁ, আমি রাজি হয়েছি। এবং আপনার সাথে আমাদের এই গল্প নিয়ে প্রায় 1 বছরের মতো কথা, 1 বছরেরও বেশি। 1 বছর ধরে আপনি এখানে আসছিলেন, আপনাকে আমরা বিভিন্নভাবে বুঝিয়েছি, শেষ পর্যন্ত আপনি সমস্ত কিছু জেনে শুনে আজকে এই গল্পটা এখানে লোকসম্মুখে বলতে এসেছেন। তো ঠিক আছে, আপনি শুরু করুন যেখান থেকে বলতে চান, ছোটবেলা থেকে যেখান থেকে মনে পড়ে। আমি আসলে 1 বছরের বেশি ঘুরতেছি এই কারণেই, কারণ আমি নিরুপায় হয়ে এখানে আসছি। আর আমার গল্পটা যদি বলতে হয় তাহলে আমার পিছন থেকেই যেতে হবে, আমার বাবা মার কাছ থেকে আসতে হবে। ছোটবেলা থেকে আসেন? হ্যাঁ। আমি খুব মধ্য ফ্যামিলির একটা গরিব ঘরের মেয়ে। আমার বাবা মাও খুব অসহায়। আমার বাবা খুব ছোটখাটো একটা চাকরি করে, একটা হোটেলে কাজ করে। আমরা ভাই বোন 5 জন। ছোটবেলা থেকে আমরা অভাব জিনিসটাকে ভোগ করে আসছি। একদম মা বাবার ঘরে যখন থেকে মানে একটু ধরে বুঝ হয়েছে তখন থেকে আমরা কষ্ট কি জিনিসটা পাই আসছি। আর আমাদের একটা কষ্ট ছিল সবচেয়ে বেশি বড়, যেটা আমার বাবা মানে হঠাৎ করে সবসময় নিখোঁজ হয়ে যেত ছোটবেলা থেকেই। আমরা যতটুকু মনে পড়ে, আমার ছোট ভাইটা যখন একদম কোলে, খুব ছোট কোলে কয়েক মাস হয়েছে, তখনের কথাটা আমার মোটামুটি ভালোই মনে আছে। এর আগে থেকেই নাকি আম্মুর সাথে আব্বু এরকম করতো। আম্মুর যখন বিয়ের 7 দিন বিয়ের বয়স, তখন থেকে আব্বু এরকম নিখোঁজ হয়ে যেত। এটা নাকি আব্বুর একটা রোগ ধরতে গেলেই ছিল, একটা অভ্যাস। মানে হঠাৎ করে নিখোঁজ হয়ে যেত। ছোট থাকতে আম্মুর বিয়ের 7 দিন থেকে। কারণ তখনও যে আম্মু চলে যাবে, কারণ আম্মুর তো ঘরে সৎ মা ছিল, তার বাবা মানে মা নেই, বাবা যা মা বলতো তাই করতো। তো এই কারণে আম্মু আর কখনো আলাদা হওয়ার চিন্তা ভাবনা করেনি, যে তার তো কোনো মা নেই, সে কার কাছে যাবে। তো আমার মা বাধ্য হয়ে সেইখানেই সংসার করছে আমার বাবার সাথেই। তো এইভাবে করতে হতে আমরা 5 ভাই বোন হয়েছি। তো আমার যতটুকু মনে পড়ে, আমার ছোট ভাইটা যখন কোলে ছিল তখন আব্বু একদম নিখোঁজ হয়ে গেছে। আব্বুর আর কোনো খোঁজ খবর ছিল না। 3 বছর আমরা আব্বুকে, 3.5 বছর কোনো কাছেই পাইনি। বাবা কি জিনিস বা বাবা কি বেঁচে আছে কিনা সেটাও আমরা জানতাম না। তো আমার ভাইয়া, আমার বড় ভাই আমাদের বাবার মতো, তার ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না, এবং আমার মার ঋণও কখনো শোধ করতে পারবো না। 3.5 বছর পরে আব্বুকে খুঁজে পাই, আব্বু আসে। আচ্ছা, 3.5 বছর পরে? 3.5 বছর পরে আসার পরেই তাকে আমরা পাই মিরপুরে। আমার বাবাকে খুঁজে পাওয়া যায় মিরপুরে 1 নম্বরে। আমার ভাইয়া তাকে খুঁজে পায়। তো বাবাকে পাওয়ার পরে যেমনি হোক, প্রত্যেকটা মেয়ে চায় সংসার টিকানোর জন্য, ভাঙার জন্য না। তা আমার আব্বু আসার পরে ওই আমার ছোট ভাইটাকে যখন কোলে রেখে গেছে, ওকে আইসা পাইছে 2 বছরের। 2 বছরের পাওয়ার পরে আমরা আব্বু আসার পরে, না 2 বছর না 3 বছরের মানে বেশি, কারণ ভাইটাকে কোলে রেখে গেছিল। তখন আমার ভাইটা কথা বলতে পারে, ভালোই হাঁটতে পারে। তা আব্বুকে যখন পাওয়া গেছে, ওই আব্বুর কারণেই আমাদের মিরপুর যাওয়া। আচ্ছা। আব্বু মিরপুর বলতেছে যে আমি এখানে থাকবো না, এলাকার সবাই যেহেতু এটা নিয়ে জানাজানি হয়েছে, তুমি কাজ করছো, থাক, যার হয়েছে চল আমরা মিরপুর চলে যাই। তখন আমরা ওই এলাকা থেকে মিরপুর চলে যাই। আচ্ছা। মিরপুর আমরা যাই 2005 সালে। আচ্ছা। 2005-এ আমরা মিরপুর চলে যাই। যার পরে ওইখানে আমাদের আর কোনো কাজ করতো না, কারণ আব্বু আসলে আমাদের আর কোনো কাজ করতে হতো না। আব্বু যে কাজ করতো, হোটেলে কাজ করতো, তো আমাদের আল্লাহর রহমতে সংসার চলে যেত। তো কাজ টাজ করতো 5 বছর, মানে 2005-এ যখন আব্বুকে পাওয়া হয়, 6-এর দিকে আমার বোনের বিয়ে হয়। আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। মানে 5-এর শেষের দিক দিয়ে আর কি, 6-এর আগে আমার বড় বোনের বিয়ে হয়। বড় বোনের বিয়ে হওয়ার পরে আমার তখন বয়স 10 বছর পার হয়ে যায়, 10-11 বছর পার হয়ে যায়, মানে 11 বছরের মাঝামাঝি। তো আমরা যে এলাকায় থাকি, ওই এলাকারই যে বাসায় ভাড়া থাকি, সে পাশের বাসায় একটা লোক ছিল। ওনারা আমাকে রাস্তায় খেলতে দেখে পছন্দ করতে।
আমার বাবা মার কাছে বিয়ের প্রস্তাবও দিছে। তো আমার ভাইয়া যে বাসায় গাড়ি চালাতো, ভাইয়া তো গাড়ি চালানো শিখে গেছে, ওই বাসায় গাড়ি চালাতো। ওনার আবার কোনো সন্তান ছিল না নিজের, আমার আম্মুকে নিজের মেয়ের মতোই দেখতো। তো ওই এলাকার মোটামুটি সবাই জানতো আমরা তার নাতি। আমরা ওনাদের বাসায় ভাড়া ছিলাম। তো যখন আমার জন্য বিয়ের প্রস্তাবটা যায়, তখন ওই নানু বলতেছিল যে তুমি কি ভাবতেছো এটা মাতবরের নাতি? ও তো মাতবরের নাতি না, ও কিন্তু ভাড়াটিয়া এখানে। আচ্ছা। ও কিন্তু মানে দেখতে শুনতে ভালো, সুন্দর, ওরা সব ভাই বোনই সুন্দর, কিন্তু ও কিন্তু কোনো বড় লোকের মেয়ে না, গরিবের মেয়ে। আচ্ছা, তারপর? তো আমার ওইখান থেকে ওনারা বলতেছে যে না, আমরা তো বাজারে গেছি, বাজার ভাঙাচোরা হলে আমাদের সমস্যা নেই, আমাদের সদাই দরকার। আমাদের বাজার কেমন হলো সেটা আমরা জানি না, আমাদের সদাইটা আগে মেন দরকার। তো আমার আব্বু আম্মুকে এসে অনেক রিকোয়েস্ট করে, প্রস্তাব দেয়। দেখেন আমরা কিছু চাই না, শুধু মেয়েটাই। যখন রোজার মাস ছিল, আমার বোনের বিয়েরও 1 বছর পরের কাহিনী, মানে 2007 সালের কাহিনী এটা। তো আমার আম্মু বললো যে আমার মেয়ে তো ছোট, আমার মেয়ে তো এখনো সাবালক হয় নাই। আচ্ছা, আপনার এই বিয়ের যখন আসলো তখন বয়স কত আপনার? আমার তখন বয়স 11 বছর। মাত্র 11 বছর? 11 বছরে মানে আমি মানে শেষ দিকে, মানে পুরো শেষ হয়নি। মানে ওরা যারা আসছে ওরা শুধু আপনার এই চেহারা দেখে এসছে? যে আমার চেহারা দেখে। আর তখন আপনি পড়াশোনা করেন নাকি পড়াশোনা করার সুযোগ হয়নি? আমি তখন স্কুলে ভর্তি হয়েছি, তখন হিসাবে আমি ক্লাস 6 এ মাত্র পড়ি। ক্লাস 6 এ পড়তেন? হ্যাঁ। তারপর মাত্র 6 এ। যারা বিয়ে নিয়ে আসছে তারা কোথা থেকে এসেছে? তারা আশেপাশেই ছিল? তারা এমনি ওদের হোম ডিস্ট্রিক্ট বিক্রমপুর ছিল, কিন্তু ওই এলাকার ওরা স্থানীয় ছিল। স্থানীয় ছিল এবং আপনাদেরকে চিনতো আগে থেকে? আমাদের চিনতো, যে আমরা ভাড়াটিয়া সেটা চিনতো। ওকে, তারপর? কারণ আমি তো সারাক্ষণ রাস্তায় খেলতাম। মানে উনি আমাকে ওই বড় হওয়ার পর ওই তখনই দেখছে। দেখার পরে বলতেছে যে এই মেয়েটা কে রে? ওর বোনের সাথে, ফুফাতো বোনের সাথে আমি খেলতাম। বলছে মালিহা এটা কে রে? বলতেছে এটা তো জেসমিন, ওই পাশের বাসায় থাকে ওরা। বলতেছে কি মেয়েটা কি করে? বলতেছে ও ওইখানে সরকারি স্কুলে পড়ে, আমার সাথে আমি খেলতে আসে। তখন রোজার মাস ছিল। আচ্ছা। তো আমাকে দেখছে ইফতারির 2-3 ঘন্টা আগে, সে আমাকে দেখছে। আচ্ছা। দেখার পরে তারা ইফতারির পরপরই তারা চলে আসতে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। আসার পরে আমার মা বাবাকে অনেক রিকোয়েস্ট করলো, যেদিন দেখছে সেদিন কথা বলছে, তারপর দিন আমার গায়ে হলুদ হয়েছে। ওকে। আমার বাবা মাকে তারা এক পর্যায়ে, আর আমার বাবা মা ভাবছে যে আমরা গরিব, এত বড় লোক জায়গা থেকে আসতে, নিজের থেকে মেয়ে নিতে চাচ্ছে। তো একদিন সময় চেয়েছে, তারা সেটাও দেয়নি। তারপর দিন গায়ে হলুদ করছে, তারপর দিন কাবিন করছে ওনারা। বুঝতেন 11 বছর বয়সে বিয়ে কি জিনিস? কতটুকু বুঝতেন? আমাকে ওনারা পার্লারে সাজাইতে নিচ্ছে। আমি এই যে পাশে যে খেলতাম গলিতে, আমাকে ওই গলিতে কয়েকটা আন্টি ছিল, অনেক আদর করতো। আমাকে বলতো ললনা সুন্দরী বলতো। ওনারা আমাকে আদর করে ললনা সুন্দরী বলতো। আর একটু দুষ্ট টাইপের, মানে খেলাধুলার প্রতি আমার নেশা অনেক বেশি ছিল। আর চুলগুলি একটু বড় ছিল তো, যার কারণে। তো তারপরে যখন ওনারা পার্লার সাজে, আমি তো কখনো পার্লারে সাজি নেই, আমার জন্য এটা পুতুলের মতো সাজ। আমি হলুদের দিনও ওনারা সাজাইছে, আমি সেটা তো অনেক খুশি ছিলাম, ফুল টুল দিয়ে। আমার বিয়ের মিষ্টি আমি নিজেই চেয়ে চেয়ে খাচ্ছি। তারপর যেদিন আমার কাবিন হয়, সেদিন আমি পাশের বাসা আন্টিকে যা বলছি, পুতুল আন্টি দেখেন আমি আজকে আরো সুন্দর ললনা সুন্দরী হয়ে আসছি, দেখেন আমাকে কত সুন্দর লাগতেছে। সেদিন আমার কাবিন সাজলেন, সাজার পরে থাকে না মেয়েদের তো সাজার প্রতি একটা আলাদা ন্যাক থাকে। দেখা নিজেকে আয়নায় যখন দেখতেছিলেন বউ হিসেবে, সাজার পরে? হ্যাঁ, আয়নাতে দেখে তো নিজের প্রতি নিজে অবাক হচ্ছিলাম যে আমি এত সুন্দর, বা আমি এত পুতুলের মতো লাগতেছে, আমাকেই আমি চিনতে পাইনি। বাট বিয়ে কি জিনিস সেটা আপনি বুঝতেন না? বিয়ে কি জিনিস আমি নিজেই বুঝিনি। আচ্ছা আচ্ছা, তারপর বিয়েটা কি? তো তারপরে গিয়ে আমার কাবিন হলো 2007 সাল আগস্টের 28 তারিখে আমার কাবিন হয়েছে। তো কাবিন হওয়ার পরে ওই দিন তো কাবিন হলো, তো ওনারা কাবিনের পর দিয়ে মানে আমাকে যখন কাজী লিখতেছে কবুল বলবে, আমার আম্মু নিচে, মানে মেহমান আসছে, সবাই খাওয়া দাওয়া দিচ্ছে, আব্বু নিচে দাঁড়াচ্ছে কে কে আসবে। তো ওনারা বলতেছে কি তাতেই করেন, ইফতারির আগে বিয়ে পড়াবো, ইফতারির আগে বিয়ে পড়াবো। তা আম্মু ওরা বলছিল কি ইফতারির পরে একবারে ঠান্ডা মাথায় বিয়েটা পড়ে। তো ওনারা খুব তাড়াতাড়ি করতেছিল। ওনাদের বাসায় হয়েছে, আমাদের বাসাও না কাবিন হয় না, ওনাদের ফ্ল্যাটে ওনাদের বিল্ডিংয়ে নিয়ে কাবিন করেছে। কারণ আমাদের বাসা তো সুন্দর না, আমাদের বাসা তো মানুষ আসতে পারবে না, মেহমান আসতে পারবে না, এই জন্য। তো আমার আম্মু সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছে, কাজ টাজ করতেছে। এর মধ্যে আমার ভাইয়া বসা ছিল, আর আমার বড় বোনের ভাসুর বসা ছিল। জি। তো ওর মধ্যে ওনারা বলতেছে কি আমার বাবার নাম, আমার মায়ের নাম, সবার নাম নিচ্ছে, লিখতেছে। তো আমাকে কবুল বলতে বলছে। আমাকে কিন্তু আমার একবার মামি আর আমার নানি শিখা দিছিল, তোর যদি কবুল বলতে বলে তুই কখনই কবুল বলবি না, চুপচাপ থাকবি। অনেকক্ষণ পরে আমরা যখন বারবার তোরে বলবো বল বল বল, তারপর তুই বলবি। কিন্তু আমি আর সেই জিনিসটা বুঝিনি। আমাকে যখন কাজী বলতেছে বলো মা বিসমিল্লাহ কবুল, আমি বলছি হ্যাঁ কবুল কবুল কবুল, একসাথেই বলে দিছি কতবার, মানে হিসাব ছাড়াই।
আমার এতটুকু ছেলেটাকে দেখেছেন না যার সঙ্গে বিয়ে হচ্ছিল আপনার? তাকে তো আমি ছাদে খেলার সময় দেখছি, কিন্তু ওভাবে কখনো বড় ভাই হিসেবে জানতেন নাকি? মামা হিসেবে জানতাম। আর তার মাকে আমি নানি ডাকতাম। মাকে নানি ডাকতেন আর ছেলে? আচ্ছা ওকে, তারপর সেই হিসেবে মামা হয়। আমার আম্মু এসে বলতেছে কি যে আসেন আমরা বিয়ে পড়া ফেলে আপা। আমার ফুপু শাশুড়ি নাম ধরে বলতেছে যে আসেন আমরা বিয়ে পড়া ফেলে। তো আমার ফুপু শাশুড়ি বলতেছে আল্লাহ বিয়ে তো হয়ে গেছে। আমি কান্না করতেছি, না না আমার তো বিয়ে হয় না, আমার তো বিয়ে হয় না, আমার বিয়ে করাইবা না। আমার ভিতরে ধারণা ছিল যে আমি টিভিতে নাটক বা ছবি দেখতাম যে হিন্দুরা ঘুরে যে এই আগুন রেখা ওইভাবেই বিয়ে। আমার চিন্তা ধারণা ওইভাবে মানুষের বিয়ে হয়, বাবা বিয়ে কি জিনিসটা আমি অতটা বুঝিনি। ওইটা টিভিতে দেখে বিয়ে, ওইটাই বিয়ে। না আমার তো বিয়েই হয় না, আম্মু আমার বিয়ে দেয় না। মানে এটা কবুল কবুল বলার পরে? হ্যাঁ, আমার কিন্তু বিয়ে হয়েছে 1 ঘন্টা হয়ে গেছে। ইফতারির আগে ওনারা বিয়ের কাজ সেরে ফেলছে। ইফতারি করার পরে আম্মু বলতেছে আসেন আমরা বিয়ে করাই। পরে আমার যে ফুফুসের কাছে উনি বলতেছে বিয়ে তো হয়ে গেছে। আপনার মাও জানে না এটা? আর বাবা ছিল? আব্বু তো নিয়েছে, আমার ভাইয়ার কাছ থেকে নাম ঠিকানা নিয়ে ইয়ে করে ভাইয়া সাইন দিছে, আমার বড় বোনের ভাই রেজিস্ট্রি বলে কবুল বলানোর যে বিষয়টা এটা বলছে। আচ্ছা হ্যাঁ, ওইটা করা ফেলছে। কবুল টবুল সব বলা শেষ, আমি এমনকি সিগনেচারও করছি, আমার নামটাও লিখছি। ওকে। পরে ওনারা বলতেছে কি এই যে ছবি তুলছি দেখো দেখো ক্যামেরা দিয়ে ছবি তুলছি, ওনারা বলতেছে। তো আমার যার সাথে বিয়ে হয়েছে তার একটা ফোন ছিল, কলমালা ফোন, টাচ ফোন বড়। তো ওই ফোনে উনি ভিডিও করছে, ছবিগুলো দেখাইতেছে। আমি টাকা থেকে হাসতেছি, কিন্তু উনি যে আমার স্বামী বা উনি যে কি, আমি তখন তাকে মামা আমাকে ডাকতেছি। আমার সাথে ওনার সাথে যে বিয়ে হয়েছে তারপরে আমি বুঝতেছি না যে উনি আমার স্বামী। বলছে মামা এইটা এইটা এটা আমার বিয়ের ইয়া। তো উনি বলছে কি মামা বললো না, তুমি আমাকে তুমি করে বলো, আমি তোমার হাজব্যান্ড। এরপরে গিয়ে ওনারা আর কি আমাকে বলতেছে, আমার আম্মাকে, আম্মু বলছে তাহলে আমরা ওরে নিয়ে যাই। বলছে না দেখেন যেহেতু কাবিন হয়েছে ছেলে মেয়ে তো একসাথেই থাকুক। আম্মু বলছে না আপনারা তো বলছিলেন যে মেয়ে সাবলোক না হওয়া পর্যন্ত আপনারা ছেলে মেয়েকে এক জায়গায় করবেন না। বলছে ও তাকে মামা ডাকতো, ওর তো একটু ফ্রি হওয়ার দরকার আছে, একটু থাকুক, কথা টথা বলুক, রাত্রে আমাদের সাথেই থাকুক, তারপরে আমি তারপর দিন নিয়ে দিয়ে আসবো নি। পরে আম্মু আব্বু মানে চুপচাপ থেকে পরে আমার নানি বলতেছে কি যে না ঠিকই আছে, রেখেই যা। আচ্ছা, কারণ থাকার দরকার আছে, বোঝার দরকার আছে যে ও এখন আরেক বাড়ির বউ, তো এই কাজটা। তো আমার শ্বশুর বাড়িটা ছিল রাস্তার এই পারে ছিল আমার শ্বশুর বাড়ি, 1 গলির পরে আর কি আমাদের বাসা। মানে আবার চাইলে ভিতর দিয়ে আরেকটা গলি আসতে যাওয়া যেতে, বলা যে এই পারের ওই পার। এরপরে গিয়ে রাতে যে কাহিনীটা, ওনারা অনেক সুন্দর করে ফুল টুল দিয়ে ঘর সাজাইছে, রুম সাজাইছে, আমাকে নিচ্ছে, আমি নিজের ঘরে নিজে ফুল টুল নিয়ে টেটুটে নিয়ে খেলতেছি। আমি নিজেই ওইটা যে আমার ঘর, আমি ওনাকে সবসময় দেখে ভয় পাইতাম। ওনাকে যখন ওই রুমে দেখছি না, আমি ভয় চুপচাপ হয়ে গেছি। উনি না গুন্ডা, ওনাকে না সবাই ভয় পায়, এলাকার সবাই ওনাকে নাম ধরে যেটা বলে। উনি এই ঘরে কেন, উনি কি আমার সত্যি তেল স্বামী? উনি তখন বলল উনি আমার হাজবেন্ড। তো ওই জিনিসটা আমার ভিতরে ভয় কাজ করতে। তো তখন থেকে তার ভিতর থেকে আমার একটা দূরত্ব, সে যে আমার স্বামী সেটা আমি কখনোই মানতে পারতাম না, ভয় পাইতাম। আচ্ছা। তারপরে ওই দিন ওই ঘরে আমাকে কোনোভাবেই দিতে পারেনি। যতবারই দেয় হয় খাটের নিচে পলাই, এই রুমে ঢোকাচ্ছি, ওই পাশ দিয়ে বারিন্দাতে বের হয়ে যাচ্ছি। আমার সারাটা রাত এভাবেই গেছে। মানে কোনোভাবে আমি কান্নাকাটি করতেছি, চিগলাইতে আসছি। পরে আমার যে ফুপু শাশুড়ি ছিল উনি বলতেছে ঠিক আছে থাক, ও আমার সাথে ঘুমাক, আমি পরে তোকে ইয়ে করে দেবো নি। তো রাতে তো খাওয়া দাওয়া করলাম ওনাদের সাথে সবাই একসাথে। খাওয়া দাওয়ার পরে ছবি তুললো, আমাকে জোর করে উনি নিয়ে নেওয়ার ছবি তুললো, আমার হাজবেন্ডের সাথে ছবি তুললো। পরে এক পর্যায়ে যেহেতু কেউ নাই আমার বাবা মা এখানে, আর যেহেতু আমার বিয়ে হয়ে গেছে এটা আমাকে বুঝতেই হচ্ছে, শ্বশুর বাড়িতে চলে গেছেন। হ্যাঁ, তখন ছবি তুললো, ছবি তুলছি, ওনাদের সাথে আছি, কিন্তু ওনার সাথে আমি ওরকম ভাবে কথা বলছি না। উনি আমার শরীরে হাত রেখে ছবি তুলছে, আমি তারপর ভয় পাচ্ছি, শুধু ভয়ে ওখানে ছবি তোলা। এরপরে গিয়ে সকাল মানে রাতে যখন আমার ফুপুর সাথে শাশুড়ির সাথে ঘুমাইলাম, মাঝরাতে তখন 4টা বা 3:30 বাজে, হঠাৎ করে ঘুম ভাঙছে, দেখি যে না উনি ওই রুমে আমাদের সাথে একসাথে শুয়ে আসছে। আচ্ছা। তো যাক, তখন ওই মুহূর্তে তখন দিয়ে ওইটা বসে বসে কান্না করতেছি যে আমি মনে আর বাবা মার কাছে যেতে পারবো না। এত বড় লোক বাড়ি, এত সুন্দর ঘর বাড়ি, কিন্তু কোনোটাই আমার ভালো লাগতেছে না, আমার নিজের মতো মনে হচ্ছে না। যতটা আমার ভাঙা ঘর বা খুব ছোট বাচ্চা যেসব অনুভূতিগুলো আসে, রাইট, হ্যাঁ, আমার ফ্যামিলিটাই আমার কাছে বেস্ট। তো আমি ভাবতেছি কখন সকাল হবে, কখন আমি বাসায় যাব, কারণ আমি এই বাসা তো চিনি আর আমাদের বাসাও চিনি। এভাবে করতে যখন সকালে ফজরে আজান দিল, আমি বসে রয়েছি,
একবার লুকায়, ওনারা সবাই ঘুমে, কেউ জানেই না। আমি দৌড় দিয়ে যা দেখে আসছি, ওনাদের বাসা ছিল 3 তলা, তো 3 তলা থাকতো। দৌড়া যা দেখছি কেচি গেট খুলছে কিনা, দিয়ে না কেচি গেট খুলে নেয় অত ভোরে। আবার দৌড়া চলে আসছে, এসে খাটের নিচে লুকায় আসছি, বসে আসছি। এরপরে যখন সকালবেলা 6টা বাজে, আমি তখন ওই মুহূর্তে বাসা থেকে আমাদের বাসায় চলে যাই। গেট টেট খুলে আমি আমাদের বাসায় চলে গেছি। আমি আমাদের বাসায় যাই ঘুমা। আম্মু বলতেছে তুমি এত সকালে, আমি ওনারা আমার পাঠা দিচ্ছে, ওনারা বলছে তুমি বাসা যাও। আমি এই জন্য বাসায় এসে পড়ছি। তা আম্মু ভাবছে যে ওরা যখন সত্যি বলছে, তো আমি বাসায় যে ঘুমা রয়েছি। এদিক দিয়ে ওনারা খুঁজতেছে বাসায়, আর আমাদের তো ফোন নাই যে আমাদের বাসায় ফোন দিবে, মোবাইল টোবাইল কিছুই নেই যে ফোন দিবে। তো ওনারা খুঁজতেছে অনেকক্ষণ পর ওনাদের বাসায় কাজের মেয়েকে পাঠাইছে। পাঠা যায় বলতে জেসমিন কি বাসায় গেছে, বলে হ্যাঁ ও তো কোন সকালে এসে ঘুমা রয়েছে, আপনার ওরা নাকি পাঠা দিচ্ছে ওর ফুপু শাশুড়ি। বলছে দেখছেন না সবাই ম্যাডামরা খুঁজতেছে, ওরা কেউ পাইতেছে না। ওরা আম্মু মারে বকা দিল, 2টা থাপ্পড় দিল যে তুমি এখন বড় হয়েছো, তোমার বিয়ে হয়েছে, তুমি তো যখন তখন জেলে আসতে পারবে না, আসলে কে তোমাকে নিয়ে ওনারা সংসার করবে, তুমি তো মেয়ে মানুষ, তোমার কপাল দোষ এখানে বিয়ে হয়েছে, ভালো জায়গায় বিয়ে হয়েছে। আম্মু বোঝাইলো, আম্মুর মতো করে আম্মু বুঝাইলো যে এখন ওইটাই তোমার আসল বাড়ি, ওখানে সুখ হোক দুঃখ হোক তোমার এখানে ভাগযোগ করে থাকতে হবে, আর তোমার কপাল ভালো যে তুমি এমন ফ্যামিলির একটা বউ হইছো। এইগুলো যেটা বোঝায় আর কি, হ্যাঁ বেশি দিন তো না, তুমি কয়দিন থাকো, তোমাকে পরে উঠা দেওয়া যখন হবে তখন এই কয়দিন ওইখানে যা থাকো। পরে আবার আম্মু নিয়ে দিয়ে আসতে। ওনারা সেদিন ওনাদের বাসায় অনেক মানে পার্টির আয়োজন করতে, লোকজন আসতে, বউ দেখছে, সবাই বলতেছে না বউ অনেক সুন্দর হয়েছে, সবাই নাম ধরে ধরে বলতেছে ওর বউটা অনেক সুন্দর ভালো হয়েছে, কিন্তু অনেক ছোট, বয়স ছোট। বলছে হ্যাঁ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যখন ঘুরতে গেছি আমার অলরেডি তখন বাচ্চা কনসেপ্ট করতে, যেটা আমি বুঝতে পাইনি যে আমার গর্ভে বাচ্চা। তো আমার যখন বিয়েটা হয়েছে, আমার ফুপু শাশুড়ি, আমার চাচা শ্বশুর এরা জানতো, কিন্তু এরা আবার কি করছে, আমরা গরিব বলে ছেলের মা বাবা মানে বাবা তো নেই, মা মানবে না বিধায় আমার বড় ভাসুর, আমার ফুপু শাশুড়ি, আমার চাচি শাশুড়ি আমার শাশুড়িকে জানায় নাই বিয়ের কথাটা। আমার শাশুড়ি নাকি জানতো না আমার বিয়ের কথাটা, কারণ সে তো গরিবের মেয়ে নিবে না। কিন্তু আমার যে বড় ভাসুর সে খুব ভালো ছিল, সে খুব ভালো ছিল, সে আর গিয়ে হয়েছে আমার ফুপু শাশুড়ি, আমার 2 চাচা শ্বশুর, এরা মিলে আমাকে বউ করে নিছে। যে ওর মা তো আরো 2 ছেলেকে বিয়ে করেছে, এত সুন্দর বউ পানে, টাকা পাইছে কিন্তু বউ পানে। হয় ছেলেদের থেকে বউদের বেশি বয়স্ক লাগে, না বউরা কালো, কিন্তু গরিব হলো। আপনার শাশুড়ি ইনফর্ম ছিল না আপনার বিয়ের ব্যাপারে? না, আমার বিয়ে থেকে, এবং সে সেটা মানতো না বলেই সে ইনফর্ম ছিল না। হ্যাঁ, কিন্তু আমরা জানতাম না যে আমার শাশুড়ি না, আমার মার সামনে অন্য একজনকে ফেস করেছে, এটা শাশুড়ি, ছেলের মা। ভয়ঙ্করতম কাজ। তো তখন আর কি, যখন আমার বাবু পেটে আসতে, আমার বাচ্চা নাকি 2-3 মাস মানে বাচ্চা পেটে, আমি তো বুঝি না একটা মেয়ে অসুস্থ হলে যে জিনিস সেটাও তো আমি বুঝতাম না। তা আমি খুব বমি করতাম, মাথা ঘুরে, তো কিছু খাইতে পারতাম না, মানে আমার কাছে খুব খারাপ লাগতো। তা আম্মু এই জিনিসটা নিয়ে খালি বলতো কি হঠাৎ করে এমন করতেছে কেন, আর শুকা যাচ্ছি, কালো হয়ে যাচ্ছি। তখন আমার আম্মু, আমার বড় বোন বলতেছে কি মা আম্মু ওর কি বাচ্চা টাচ্চা পেটে আসলো নাকি? আম্মু বলতেছে ওর বাচ্চা পেটে আসলে তো বুঝতাম, বা আম্মু আমাকে জিজ্ঞেস তোমার কি এরকম কখনো হয়েছে? আমি কি জানি, আমি জানি না, আমি সেটা বুঝতে পারিনি। এরপরে গিয়ে আমার মা আমাকে একটা ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার দেখানোর পরে ওখানে প্রস্তাব পরীক্ষা দিল, কয়েকটা পরীক্ষা দিল। এই রিপোর্টগুলো আনতে গেল আমার হাজবেন্ড, উনি আমাকে নিয়ে গেল সাথে করে। রিপোর্টগুলো আনতে যাওয়ার পরে বলতেছে ওনার তো বাচ্চা পেটে, উনি তো ওনার 3 মাস শেষ পর্যায়ে, বাচ্চা 4 মাসে পড়বে। তো এই কথা শোনার পর উনি খুব খুশি হয়। উনি খুশি হয়ে ওনাদের গ্রামের বাড়িতে আমাকে নিয়ে যায়, বিক্রমপুরে। আচ্ছা, উনি আমাকে বিক্রমপুরে নিয়ে যাবে। এই ফার্স্ট আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আচ্ছা, তো আমার শ্বশুরবাড়িতে যখন যাব তখন আমি খুব কান্নাকাটি করতেছি। এতদিন তো আমার ফুপু শাশুড়ি, চাচা শ্বশুর বাড়ি আমি জানতাম এইটাই আমার শ্বশুর বাড়ি। তো যখন সে বললো যে দেখো তোমাকে তো আমার মার কাছে কখনো নিয়ে নেই, তোমাকে চলো আজকে আমার মার কাছে নিয়ে যাবো। বলছে ওই যে আপনার ওইটা আমার ফুপু আম্মা, ওইটা আমার আরেকটা ফুপু আম্মা। আচ্ছা। এরপরে গিয়ে উনি যখন নিয়ে যাবে আমি ভয় পেতেছিলাম, যেমন না যেমন অনেক কান্নাকাটি করতেছি। আমার ছোট বোন আর মামাতো বোনকে নিয়ে যাই, আমরা একসাথে বিক্রমপুর যাই। আচ্ছা ভাইয়া, যেদিন যাই সেদিন আমাদের যাইতে যেতে রাত, মানে আমরা বিকালবেলা রওনা হয়েছি, তো শীতের দিন ছিল, এটা 2008-এ পড়ে যায় কাহিনীটা। আমাদের যাইতে যাইতে দেরি হয়ে যায়।
আমরা গিয়ে ওখানে গিয়ে পৌঁছাই সন্ধ্যার সময়। তো ওই অবস্থা দেখে সে আমার মামি শাশুড়ি বাসায়, আমার আরেকটা ফুপু শাশুড়ি বাসায়, যে কিনা মুক্তিযোদ্ধা তার ফ্যামিলি, তাদের বাসায় নিয়ে ওঠায়, তাদের বাসায় রাখার পরে ওনারা বলতেছে মাশাআল্লাহ তুই তো বউ অনেক সুন্দর আনছে, আমাদের সবার বউ পছন্দ, মানে সবাই আমাকে অনেক আদর করতেছে। বলছে তোর মাকে বোঝানোর দায়িত্ব হচ্ছে আমাদের, তুই হিসাবে ছেলের বউ আমরা ভালো পাইছি, হাসি খুশি মিশুক। তো ওই রাত্রটুকু ওখান থেকে সকালবেলা আমাকে নিয়ে গেল ওনাদের গ্রামে বেড়ে। প্রথম যে এক গ্রামে রাত্রে থাকলাম, তারপর দিন সকালবেলা ওই গ্রামে গেলাম, আমার শ্বশুরবাড়ির গ্রামে। তো যাওয়ার পরে ওখানে আর কি ওনারা বউ দেখে আমার শাশুড়ি বলতেছে খালি কি চামড়া ধলাই আনছিস, কোনো টাকা পয়সা আনিস নাই, বউর সাথে কিছু দেয় না। উনি আমার কানে হাত দিচ্ছে, গলায় হাত দিচ্ছে, হাতে হাত দিচ্ছে, হ্যাঁ শূন্যের কিছু নেই। তখন আমি বলতেছি কি আল্লাহ উনাকে তো দেখছিলাম ওই নানুর বাসায়, তাহলে উনিও তো আমাদের নানুই হইতো, আর উনি খুব বয়স্ক ছিল। তো উনি আমার গলায় কানে হাত দিয়ে বলতেছে তোমার বাবা মা কিছু দেয় নাই, তোমার বাপ কি করে? আমি বলছি আমার বাবা হোটেলে কাজ করে। এটা শুনে সে আরো রাগ হয়ে গেছে। ওই মুহূর্তে ওনারা কি করলো, মা ছেলে ঝগড়া করতেছে, আমার আর এক ভাসুর, আমার আর দেবররা, দুই দেবর মিলে ঝগড়া করতেছে, তারা ঝগড়া করতেছিল। তারা ঝগড়া করতে করতে আমার যে বড় যে ভাসুরের বউ যে ছিল, আমার সেই বড় ভাসুরের বউ আর আমার আরেক ভাসুরের বউ, তারা মিলে রান্না বান্না করতেছে, বউকে যেটা খাওয়ানোর মিষ্টি টিষ্টি সব বানাচ্ছে। তো তখন বাজে সকাল 10টার দিকে। তো ওই মুহূর্তে কি হয়েছে, তারা দুই ভাই মারামারি, তিন ভাই মিলে ঝগড়া কথা কাটাকাটি করতে একটা মারামারি, অনেক পর্যায়ে দেখি যে দা বটি নিয়ে মারামারি হচ্ছে। আমি আমার দুই বোন রুমে, কতক্ষণ পরে আমি মানে মারামারি যখন, সে তো আমার স্বামী, তার সাথে আমি যেহেতু সংসার করছি প্রায় 1 বছরের মতো সময় হয়ে আসতেছে কাছাকাছি। তো ওনার সাথে ঝগড়া লাগছে দেখে আমি একটু বাইরে এসে দরজার সামনে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমার যে আরেক ভাসুর, মানে মেজো ভাসুর যাকে বলে, সে এসে আমার মুখে ভেসে একটা খারাপ করে একটা গালি দিয়ে আমার চুলটা টাইনা ধরে। আচ্ছা, এইটার আগে মার, একটা গালি দিয়ে বলতেছে এটার আগে মার। উনি আমার চুল টাইনা ধইরা উনি কি করলো বলছে, মানে অনেক বাজে ভাষায় গালাগালি করছে, ওকে আগে মার, চামড়া ধরা তো গেছে এটা সেটা করতে গছাড়া দিচ্ছে, এভাবে বলে উনি ইয়া করলো। ভাইয়া কখনো যুদ্ধ কি জিনিস দেখি নেই, শুনছি শুধু মুক্তিযোদ্ধা নিয়ে অনেক কষ্ট, কিন্তু সেই দিনের যুদ্ধটা মনে হয় কি আমার জীবনে অনেক বড় একটা যুদ্ধ ছিল। সেই দিন ওই মুহূর্তে আমাকে মারলো, আমার দুই বোনকে মারলো, আর সে মায়ের কি ওরা ধরা মায়ের। ওহো, কে গায়ে তুল আপনার? এটা আমার ভাসুর, আমার দেবর। আপনার জামাই ছিল না ওখানে? ওনাকেও মারছে। মিথ্যা তো কেন বলবো, উনি খুব মানে যতটুকু সাধ্য উনি ইয়া করতে, ওনাকেও মারছে। উনি বলছে আমি যদি গরিব মেয়েকে নিয়ে সংসার করে ভাত খেতে হবে, তোদের সমস্যা কি? আমি তোকে নিয়ে ভাত খাবো। এই নিয়ে ওনারা ভাইরা মারামারি করছে। কিন্তু আমি যে প্রথম দিন, তার আগের দিন যেই আমার ফুপু শাশুড়ি আর মামি শাশুড়ির বাসায় উঠছিলাম, তারা সেই খবরটা পেয়ে তাদের গ্রাম থেকে লোকজন নিয়ে আসতে, আইসা ওনারা আমাকে, আমার শ্বশুরবাড়ির সাথে দুই পক্ষ মারামারি লেগে ঝগড়া লাগা, দা বটি মানে কাছি টাছি একজন আরেকজনকে কুপাকুপি মারামারি, এই এমনকি মেয়েরাও ওনা কোমরে বাইন্ধা মারামারি করতেছে। তখন আমার এই যে ফুপু শাশুড়ির মেয়ে আপু, ওই আপুটার নাম আমি বলতে চাচ্ছি না, আপুটা যেহেতু পলিটিক্স, ওই আপুটা আসছে। ওই আপুটা এসে উনি আমার ননদ হয় সম্পর্কে, তো বড় আমার বয়সে। ওই আপুটা আমাকে এসে ধরে, আমার বোনকে ধরে আমার দাদি শাশুড়ি ঘরে নিয়ে দরজা বন্ধ করে বলছে তোর এই ঘরতে বের হবি না। এরপরে গিয়ে ওই মারামারি হইলো। তো মারামারির শেষ পর্যায়ে যেটা দাঁড়াইলো, বলছে মা ওর বাচ্চা পেটে। তো উনি বললো কি ঠিক আছে তুই গরিবের মেয়ে বিয়ে করছিস, এটা আমি মানতে পারতেছি না, তারপর মেনে নিব, পেটে বাচ্চা যেহেতু, তোর বোর যদি মেয়ে হয় তাহলে আমি আমার ঘরে জায়গা দিব না, তুই তালাক দিবি। আর যদি তোর বোর ছেলে হয় তাহলে আমি তোর বউকে মেনে নিব। তো বললো যে ঠিক আছে দেখা যাক, যে তুমি ভাত খেয়েছো? আমি বলছি না আমি তো খাইনি, আমি আজকে সারাদিনেও খাইনি, কালকেও খাইনি। বলছি কেন? বলছি আমি এই অন্যায়গুলো করছি দেখা উনি তো আর দেয়নি। ও আমাকে ওই কথাগুলো জিজ্ঞেস করার পরে আমি এই কথাগুলো বললাম। বলার পরে ও অনেক মন খারাপ করে বলতেছে কি জেসমিন যা করছিস যাই হোক, আমার দোষের কারণে তো এই অবস্থা, আমি তোমাকে ঢাকাতে নিয়ে যাব, ওকে আমি ঢাকা কাজ করে ভাত খাওয়াবো। ও আমাকে নিয়ে তারপর দিন ঢাকা চলে আসলো। আচ্ছা, ঢাকা চলে আসার পরে ঢাকা দুজনে মোটামুটি ভালোই ইয়ে করতেছিলাম। ও আমাকে ওই যে বাসাটা নিয়েছে ওইখানে বাসা ভাড়া বেশি, আর ও পলিটিক্স ওইভাবে থাকতে পারতেছিলাম। তো ও বলে কি তুমি তোমাদের বাসায় থাকো, বাচ্চা হওয়ার পরে আমি তোমাকে নিয়ে আসবো নি। তারপর আমার বাবা মার কাছে এনে দিয়ে গেলো। দিয়ে যাওয়ার পরে 3 দিন পরে ও বলতেছে কি
শুনেন, আমার আম্মা তো বলছে আপনার মেয়ের যদি ছেলে হয় তাহলে আমাদের বাড়িতে উঠাবো, আর যদি ছেলে না হয় তাহলে আপনার মেয়েকে আমি আর নিব না, মেয়ে হলে আমি তালাকের কাগজ বাসায় পাঠা দিব। একে তো আমি বিয়ে করছি কিছুই পাই নাই, আমার অন্যান্য ভাইরা পাইছে, আর আপনার মেয়ের যদি মেয়ে, আমার 2 ভাইয়েরও মেয়ে, আপনার মেয়ের ঘরে যদি মেয়ে হয় তাহলে আমি এই বউ দিয়ে কী করবো। এরপর হয়েছে গিয়া আমার বাচ্চাটা মানে মারামারিতে হইলো, আমরা যখন বাচ্চা হবে, আমার অলরেডি বাচ্চা হওয়ার সময় হয়েছে 2010-এর দিকে আমার বাচ্চা হলো, এবং নর্মালি ডেলিভারি হলো বাচ্চাগুলো। বাচ্চাগুলো মানে 10-এর বাচ্চাগুলো মানে টুইন ছিল? হ্যাঁ। ও আচ্ছা। মার্চের 26 তারিখে হয়েছে। দুটোই মেয়ে? না, ছেলে। এক মেয়ে। এক ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর? এবং নর্মালি ডেলিভারি হয়েছে আল্লাহর রহমতে। তখন ওই কথা শুনে ওনারা আসতে, ও আমার হাজবেন্ড আসতে, আমার হাজবেন্ডের বড় ভাইটি সবাই আসতে, দেখলো, খুব খুশি বাচ্চাদের নিয়ে গেল, কিন্তু মেয়েটাকে ওরকম বেশি একটা আদর করে নাই। আচ্ছা। ছেলেটাকে নিয়ে সবাই খুশি ছিল। আচ্ছা আচ্ছা। তো সত্যি কথা বলতে কি, আমার না ওই মানুষটার প্রতি কখনোই ভালোবাসা কি জিনিস আসেই নেই, কারণ আপনি বোঝেনি তো নাই, বোঝার বয়স ছিল না বিষয়টা। বোঝার বয়স নেই, আর কেন জানি তাকে তো আমি ভয়ই পাই, তাকে তো কোনো ভালোবাসার মানুষ হিসেবে দেখিনি বা স্বামী হিসেবে দেখিনি। 2টা বাচ্চা হয়েছে, তাও মনে হয় হাতে গোনা কয়েকদিন স্বামীকে পাইছি। আমার ওনার প্রতি কোনো মায়া নেই, তো ওনার প্রতি আমার ভয়টাই বেশি কাজ করতো সবসময়। আল্লাহ, কখন যেন এসে আমাকে মারবে, কখন যেন উনি মাতাল হয়ে আমাকে মারবে, এই চিন্তাগুলো ছিল। আর ওনার সাথে যেটা, উনি হয়তো মানসিকভাবে সাইকো টাইপেরই ছিল, যেটা মানুষ বলে। আমি আমার হাজব্যান্ডের সাথে কোথাও যাচ্ছি, কেউ যদি বলতে চাই তোর বউটা তো অনেক সুন্দর, উনি তাকে কিছু না বলে সে আমাকে ওরা ধরা মারতো। আর মার কি, যে মারগুলো সহ্য করার মতো না, যে মারগুলি আমার আজও ঘুমাইলে চোখ বন্ধ করলে আমি চোখের সামনে ঝাপসা ঝাপসা ভাসে। হাতটা কেভাবে পিছে বাঁধতো, মুখে কাপড় দিয়ে তার পাতালুতে মারতো। যেটা আমি বাইরে কেউ কিছু বলছে, উনি আমাকে সে মারতো। কিন্তু যখন আমার বাবুগুলো বয়স আস্তে আস্তে বাড়তে থাকলো, 6-7 মাস বয়স হইতে থাকলো বাচ্চাগুলোর, তখন থেকে তার অত্যাচার আরো বেশি বেড়ে যেতেছিল। প্রতিনিয়ত তার অত্যাচার বাড়তেছিল, কারণ তার ছেলের প্রতি তার ভালোবাসা ছিল বেশি, মেয়ের প্রতি না। এভাবে প্রায় এমন করে তার প্রায় মা বাবার কাছে আমি বেশিরভাগই বাবা মার বাড়িতে দিন কাটেছি। বড় লোক দেখে বিয়ে দিছে, কিন্তু বাবা মার বাড়িতে আমি পড়ে আসছি। বড় লোক শুধু নামেই ছিল, কাজে না। তো যখন কাজ কাম করতাম, রান্না বান্না করতাম, বাসায় বিভিন্ন টাইপের লোকজন আসতো। তার দলের লোক আসতো, তার দলের লোকের বাইরের লোক আসতো, তার ফুপুর গেস্ট আসতো। আস্তে আস্তে এক একজন আমার কথা বলতো ওদের কাছে। তো তখন ও ওই জিনিসগুলো আমাকে আমার মাথায় ঢুকাইতো, জেসমিন তুমি এটা করো, এটা করো। আমি বললাম না, আমি কেন যাবো, কেন করবো, ওই জিনিসগুলো নিয়ে আমাকে মারতো। আমি বলতাম কি, আপনি যদি আমাকে এই কথাগুলি বলেন, আমি মানুষের কাছে বইলা দিব। তখন সে আমাকে আবার ওইভাবে হাত পা বাইধা পাতালুতে মারতো। আর ওই মারার অবস্থা ব্যয় মনে হতো কি, কেউ যদি একবার আমার হাতটা খুলে দিত, আমি নিজে তারে খুন করতাম। মানে এত রাগ উঠে যেত, এমন ভাবে মারতো যে মারগুলি মানে ভাষায় প্রকাশ করা যায় না। মানুষ নাকি রিমেন্টে অনেক মারধর করে, কিন্তু আমি জীবনের রিমেন্টের মায়ের অনেক খেয়ে আইছি, অনেক রিমেন্টের মায়ের খেয়ে আইছি, যে মায়েরগুলি আমি চোখ বন্ধ করলে আমার চোখের সামনে ভাসে, কাউকে বলতে পারি না। মনে হয় যে আস্তে আস্তে মানসিক রোগী আমি নিজেই হয়ে যেতেছি। উনি কি, ওনার থেকে বেশি এখন মেন্টালি টর্চারিং আমার হচ্ছে। বাপ মার কাছে যেমন, বাপ মা তো গরিব, বাপ মা কোত্থেকে আমরা সাহায্য করবো। আবার কিছু বলতে গেলে বলতে হুমকি দিত, আমার ভাইরে এটা করবো, ছোট ভাইরে ওই করবো, বড় ভাইরে ওই করবো। চিন্তা করতাম আমার লেগে আমার ভাইদের ক্ষতি হইব, আমরা তো নিজেরই গরিব। ওনার সব কিছু মানতাম, খালি পারতাম না নিজের দেহটারে বিলা দেওয়ার জন্য। যা বলতো তাই করতাম, যেটা বলতো সেটাই করতাম। আর স্বামীর যে ভালোবাসা, তাকে আমি এটা কখনই আমার ভিতরতে কখনো আসেনি। তার জন্য মানুষ যেমন একটা মেয়েকে ভাড়া করে আনে, ব্যবহার করে, আমি ওনার কাছে সেরকমই মনে করতাম যে উনি যে মেয়েটাকে আজকে আনছে, আমি তাদের ভিতরে একজন। এই জিনিসটা মনে করতাম সবসময়। তো ওইখানটা আমার যেটা মনে পড়ে, আমার অনেক মারতেছিল, এত মারতেছিল যে মানে ভাষা, আর মারতে মারতে টাইনা টাইনা আমার ছাদের কর্নারে নেওয়ার চেষ্টা করতেছিল। আমি কোনোভাবে যাব না, আমি দরজার সিট ইয়াটা ধরে রাখছি। আমি বলছি আপনি আমাকে একটা বারের জন্য মাফ করেন, আপনি যা বলবেন আমি তাই করব, আপনি যেইটা বলবেন আমি সব ধরনের কিছু করবো। আমি কাজের মেয়ে হয়ে থাকবো শুধু আমার বাচ্চাগুলোর জন্য, শুধু আমার সন্তানগুলোর জন্য আমি এই লোকটার সাথে থাকতে চাইতাম। কারণ আমার নিজের প্রতি, নিজের দেহের প্রতি কোনো লোভ ছিল না।
এই দুনিয়ার কোনো কিছুর প্রতি আমার লোভ নেই, আমার শুধু একটাই সব ছিল, আমি একটা ঘরের বউ হবো, একটা যৌথ পরিবারের বউ থাকবো, একটা সংসারী মেয়ে থাকবো। আমার একটা ঘর দরকার ছিল, স্বামী যেমনই হোক, আমি সেটা পাইনি। এরপর ওদিন মারার পরে না শুধু ওই বিল্ডিংয়ের মানুষজন আমাকে ধরে, তারপর আমি না পেরে ওদিন কোনার প্রতি আমার ক্ষিপ্ত একটা ঘৃণা চলে আসছিল যে আমি ওনার অত্যাচার আর সহ্য করবো না, আমি ওনার প্রতি নিজে যে মামলা করব, কেস করবো। আমি আমার বাচ্চাটাকে দুইটারে কোলে নিয়ে আমি নাইমা চলে আসছি, পলাই চলে আসছি ধরতে গেলে, যে আমি বংশাল থানায় যাই ইয়া করে। ওনারা আমার মায়ের চিনুক দিয়ে মাথা ফাটা ছিল, শরীরের এখানে সেখানে মায়ের চিনুক দেখা ওনারা সাথে সাথে আমাকে ইয়ে করতে কেস নিয়ে নিচ্ছে। মানে আপনি মামলা করলেন কত সালে? ওইটা 10-এর দিকে, 2010-এর দিকে। হ্যাঁ। তারপর ওনারা নেওয়ার পরে নারী নির্যাতন মামলা। হ্যাঁ। তারপর করার পরে ও মা পুলিশ বাসায় আসলো, ওরকে বাসায় পেলো না, ওর ভাই ফোন দিল, ওর মা ফোন দিল, পুলিশ বললো আচ্ছা ঠিক আছে তুমি বাসায় চলে যাও। আমি ওইখানেই বসা, তারা কিন্তু আমার হাজব্যান্ডের সাথে কথা বললো, আচ্ছা ঠিক আছে এটা পারিবারিক ব্যাপার, তারা ঘরোয়াভাবে ম্যানেজ করে নেবে, আপনারা যান, চলে যান। তার চাচা উকিল, অনেক বড় উকিল, তার মামারা হয়েছে অনেক বড় লোক, তার ফুপুরা, তারা নিয়ে আমার বাবা মাকে ডাকা বললো কি আপনার মেয়ের এত বড় সাহস, আমাদের ফ্যামিলি সম্পর্কে সে জানে, এই সেই অনেক হুমকি টমকি দিয়ে ঠিক আছে ওকে আর ঢাকা রাখবো না, ওকে গ্রামে রাখবো, গ্রামেই থাকবে। এই বইলা কোনো কেস হলো কোথাও আমাকে গ্রামে নিয়ে গেল। গ্রামের চেয়ারম্যান মেম্বাররা বিচার করে দেওয়ার 2 দিন পরে 2 দিন সে আমার সাথে খুব ভালো ব্যবহার করলো, খুব ভালো ব্যবহার করলো। করার পরে 3 দিনের দিন আমার যেটা মনে পড়ে, আমার বাচ্চাদের ভাত খাওয়াচ্ছিলাম, আলহামদুলিল্লাহ পিছন থেকে আমার হাতটা কে ধরছে আমি সেটা জানি না, আমার আজও মনে পড়ে না। সামনে থেকে আমার শাশুড়ি এরকম আমার গালটা চেপা ধরছে 2 হাত দিয়া, আর আমার স্বামী আমার পাও 2টা ধরে রাখছিল। আমার অতটুক দৃশ্যই আমার মনে আছে, আর কিছু মনে নেই বা মনে পড়েও না। তারপর এরপরে যখন আমি 15 দিন না 20 দিন পরে যখন আমার সেন্স ফিরছে বা আমি একটু সুস্থ হয়েছি, তখন শুনি যে আমি মেডিকেলে, হাসপাতালে, আমাকে মায়েরা কোনো ধরনের ঘুমের ওষুধ খাওয়ায়া আমাকে বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর এখানে ফালা দেওয়া হয়েছিল। কিন্তু আমার আল্লাহ কেন বাঁচাইছে আমি জানি না, আমার এই জীবনের প্রতি ঘৃণা, নিজের জীবনের প্রতি শুধু ঘৃণ নেই। তখনই আল্লাহ আমার নিয়ে যেত এই দুনিয়া থেকে, যদি তখনই আল্লাহ আমাকে নিয়ে যেত তাহলে আজকে আমি যেখানটা আসছি বা যেখানে কথা বলতে আসছি, হাজার হাজার মানুষ আমার যেখানে দেখবে আমাকে দেখতো না। এরপরে যখন আমি একটু সুস্থ হইলাম, আপনাকে ওই বস্তায় করে ওখান থেকে বের করছে কে, কি জানছেন? সুইপাররা নাকি, আমি যেটা শুনছি আর কি, হ্যাঁ সুইপাররা রাস্তা ঝাড়ু দেয় না, হ্যাঁ, ওনারা আমাকে দেখতেছে, আমার এই মাথাটুক একটু বের হয়ে নাকি ছিল, আমার সর্বমুখ নীল হয়ে গেছিল। আচ্ছা, পিত্ত নাকি যেরকম নীল থাকে আমার আম্মুর কাছে শুনছি, হ্যাঁ ওরকম নীল টাইপের। আমি নাকি একটু একটু করে মুখটা আমার এইখানটা নাকি নড়তেছে পানির জন্য, পানির জন্য নাকি গলাটা কাঁপতেছিল। তখন নাকি ওইখানে কারা নাকি ইয়ে করতে পানি টানি দিচ্ছে, মেডিকেলে নিচ্ছে। আমার যে ভাবির ভাই হয়েছে তখন ছিল একজন কনস্টেবল না, কিন্তু আপনাকে মেডিকেলে নেওয়ার পরে আপনাকে চিনবে কিভাবে মানুষ? চিনবে বলতে ওই যে আপনি পরিচয় বলে দিয়েছেন যে আমার বাড়ি মুঠো, তাহলে পরিচয় বলিনি। তাহলে যেইখানে আমার ফালানো হয়েছিল ওই থানার কনস্টেবলের কাজ করতো আমার ভাবির বড় ভাই, আপন বড় ভাই। উনি দেখে চিনেছে আপনাকে? উনি বলতেছে কি, আমার ভাবির নাম ধরে বলতেছে কি, তো ননদ কইরে জেসমিন কত গ্রামের বাড়িতে কত নাই। আচ্ছা, পরে বলতেছে কি তোরা একবার মেডিকেলে আসতে পারবি, সেম দেখতে ওর মতনই একটা মেয়ে। আচ্ছা আচ্ছা। আর এই কথা শোনার পরে না, তার 3-4 দিন আগে থেকে মার মন তো, আমার মা নাকি খালি বলতে করে ওর সাথে একটু কথা বলতে পারতাম, ওর সাথে একটু কথা বলতে পারতাম, একটু দেখতে পারতাম। তো যখন ভাবির কাছে এই কথা শুনছে না, তখন নাকি আমার আম্মু খালি এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে, চলো যাই চলো যাই। তখন আমার ভাইয়া, আমার আম্মু, আমার খালাতো বোন সবাই মিলে গেছে মেডিকেলে। ওকে, তারপর যাওয়ার পরে ওনারা আর কি ওখানে আমাকে দেখলো, দেখে তো আমার আম্মু ধরে নাকি কান্নাকাটি করতেছে। আমি নাকি যাকে দেখতাম তাকে দেখে ভয় পাইতাম, যাকে দেখতাম তাকে দেখে আমি ভয় পাইতাম। আমি নাকি কারোর সামনে যেতে পারতেছিলাম না, যাকে দেখতাম তাকে দেখে বলতাম ও মাসতে ও মাসতে। তারপরে ওই সাংবাদিকরাও নাকি গেছিল ওইখান থেকে আমাকে ঢাকা মেডিকেলের মানবাধিকারের শাখায় পাঠা দিচ্ছিল নাকি, ওসিতে। আচ্ছা, ওখানে আমার চিকিৎসা হয় এবং ওইখানে আমার এই চোখের কর্নিয়াটা নষ্ট করে দিয়েছিল।
আমি 3 বছর চোখে দেখতে পারিনি, এই বাম পাশের এই চোখটার কারণে। এটার জন্য এই চোখের সমস্যা হয়েছিল। তারপর তো ওই সময় চোখে আমার আঘাত পড়ে এবং গলার মধ্যে এই ধানটা ইয়ে হয়ে গেছে, কথা ফ্যাস ফ্যাস করে আসতো, কথা আচ্ছা। ভালো করে বলতে পারতাম না। তারপর এরপরে যখন আমাকে বাসায় নিয়ে গেল, 20 দিনের না 25 দিনের দিন বাসায় নিয়ে গেল, ওর যে যারা সাংবাদিক মাধ্যমে, আমার চাচা শ্বশুর এসে বলতে চাই এই কেস নিয়ে যদি ইয়া করেন তাহলে আপনাদেরই সমস্যা হবে। তখন আমার বাপ মা চিন্তা করলো আমরা তো এদের সাথে কখনো পারবো না, কিছু করতে পারবো না। তা আমার বাবা মা কি করলো, না পাইরা আমরা মিরপুর থেকেই ওই এলাকা থেকে আমরা আবার চলে আসলাম আচ্ছা খিলগাঁওতে। আচ্ছা এদের সাথে আপনারা কোনো কিছুতে বাড়াবাড়ি করতে যায়নি। এরপর যেটা হয়েছে, মানবাধিকার থেকে আমাদের যথেষ্ট পরিমাণে সাহস দেওয়া হয়েছে। ওখান থেকে তারা আমাকে বলছে তুমি এক চুলো নড়বা না, তোমার টাকা পয়সা কিছুই লাগবে না, আমরা আসছি, আমরা করব। মানবাধিকার থেকে আমি যথেষ্ট সাহায্য পাইছি ওখান থেকে আমার চিকিৎসা হয়েছে, আমি সুস্থ হয়েছি। মানবাধিকারের ওখান থেকে আমার ট্রিটমেন্ট যতটুকু পারবা, আমার মামলা নিয়ে যতটুকু লড়ার, ওনারা যথাসাধ্য চেষ্টা করতে। ওনাদের কাছ থেকে আমি কোনো কম পাইনি, ওনাদের কাছ থেকে আমি যথেষ্ট হেল্প পাইছি ওখান থেকে। আমার ভুলটা ছিল যেটা, ওরা আমার সাথে কথা বলছে ফোনে যে তুই কি চাস তোর বাচ্চাগুলো জীবন নষ্ট হোক, বা তুই কি চাস কোনো ধরনের ক্ষতি হোক, মানে আপনার হাজবেন্ডের পক্ষের লোকজন থেকে। তখন আমি বলছি কি না, আমি সংসার করতে চাই আমার বাচ্চাদের জন্য। আমার বাবা মা, আমি তো মানসিকভাবে তখন সুস্থ ছিলাম না পরিপূর্ণভাবে। আমার বাবা মা আমাকে শিকল দিয়ে আটকে রাখতো, যদি আমি না যেতে পারি, যদি থাকি। আমার মার সাথে আমার ভাইয়ের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে আমি চলে যাই। আমি কিন্তু তখনও পরিপূর্ণভাবে সুস্থ না ভাইয়া, আমি তারপরও চলে গেছি তাদের কাছে। ওরা আমার কাছে নিয়েছে, আমি গেছি, এক জায়গায় একজনের রুমেই ঢোকা দিছিল। হ্যাঁ, কিন্তু আপনি শেষ পর্যন্ত এটা সফলতা দেন নাই। হ্যাঁ, বাবাটাকে আপনি ওখান থেকে বের হয়ে আসছেন। ডাইরেক্ট বাপ ধরে পা জোড়া ধরছিলাম যে ও তো আমার স্বামী, ও আপনার কাছে দিছে কেন আমি জানি না। তখন উনি একটা গালি দেয়, বলছে যে ও কি মানুষের বাচ্চা, ও তো কাফের, ও তো এমনিতে মনে হয় তোমার বাবা, তো তোমার সাথে যেহেতু এই কাজ করছে তুমি এইখানে থাইকো না, তুমি চলে যাও। ও সব ধরনের কাজ করতে পারবো, ও একজন দালাল। ওই দিন আমার জীবনের শেষ রাতই বলা যায়। এরপর আপনি ডিসিশন নেন তাকে ডিভোর্স দিয়ে দিবেন। ডিভোর্স তো তারাই নিয়ে নিচ্ছে আমার থেকে, জোর করে মায়ের ধরে করে একটা কাগজে নিচ্ছে, বলছে কি এখানে একটা সই কর, একটা কাজে লাগবে। এটা যে অনেক আগে তার ডিভোর্স নিয়েছে সেটা আমি বুঝতে পারি। কত সালের এটা ঘটনা, ডিভোর্সটা? 10-এর ভিতরে, 2010-এর ভিতরে। আপনার বাচ্চার তখন বয়স কত? বাবুদের কত 8-9 মাস। 8-9 মাসের বাচ্চা ফেলে আপনাকে বাসা থেকে বের করে দেয়। 1 বছর হয় নাই না, হবে 1 বছরে ওদের একটা জন্মদিন। আপনি কি মামলা তুলে নিয়েছিলেন পরে? এই মামলা পরবর্তীতে কোথায় আছে, কিভাবে আছে, আপনার খোঁজ খবর নেন নাই? আমরা তো লেখাপড়া জানি, আমরা তো ওইটাই রাখিনি, মানে ওই কাগজপত্রই রাখিনি, আর কোনো কিছুতে যাইও নি। আর আচ্ছা, উনি আমাকে কি করছে, যেখানে নিয়ে যাবে একটা গাড়িতে উঠাতেছে যে এক জায়গায় যাবো আজকে, ওইখানে একটা অনুষ্ঠান আছে চলো। এটা কি ডিভোর্সের আগে না ডিভোর্সের পরে? এটা ডিভোর্সটা সে আমাকে আগে নিয়ে নিছিল, আমি বুঝিনি। মানে পেপারসে সাইন করার পরের ঘটনা? হ্যাঁ। আচ্ছা, তারপর? সেদিনই আমাদের জীবনের লাস্ট ওনার সাথে দেখা এবং শেষ বিদায়। হ্যাঁ, উনি আমাকে একটা গাড়ি আসলো, মাইক্রো গাড়ি আসলো, গাড়িতে আরো 3-4টা মেয়ে ছিল, আর কয়েকজন লোক, একটা লোক ছিল চাঁদি ছিল, তার চুল নেই, আর আরেকটা লোক ছিল অনেক মোটা করে, আর একটা লোক বয়স্ক, বাবার বয়স, আমার বাবার বয়স বৃদ্ধ। তো ওই গাড়িতে উঠা দিল, আর আমার ব্যাগের মধ্যে কিছু কাপড় সেই ভাঁজ টাজ করেছে তার ফুপু আর সে। তো আপনাকে নিয়ে যাচ্ছে কোথায় আপনি জানেন না এটা? এরকম তো সে আমাকে অনেক অনুষ্ঠানে সে বাসাও আনে, বাইরেও নিয়ে যায় তার ফুপু সহকারে। হ্যাঁ, এভাবে করে নিয়ে যেত। তো সেই দিনের মতন সে আমাকে নিয়ে গেছে, আর ওইটা বলছে সে একটা ঘরোয়া একটা নাটক নাকি বানাবে সে, এইটার জন্য সে নিচ্ছে, কারণ তার ফুপুরা মিডিয়াতে একটু টুকটাক কাজ করতো, তো ওই হিসাবে না। কিন্তু তো আপনি তো এর আগে একটা ভয়ঙ্কর রকমের দুর্ঘটনা আপনার লাইফে ঘটেছে, এই যে মানুষের রুমে পাঠিয়ে দেয়া, এবং সেখানে আপনি এরকম একটা ঘটনা ঘটার পরে তারপর আপনি তার কথা সাড়া দিচ্ছেন কেন? আমি তো পরিস্থিতি আমার বাচ্চাদের জন্য আমি কাজ করে টাকা আনতাম, সেটাতে আমার সংসার চলতো। এখানে একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না, অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে, আমাদের একটা প্রবাদ আছে, দুজনেই সমান অপরাধী। একবার করেছেন ঠিক আছে, 2বার করেছেন ঠিক আছে, 3বার 4বার 5বার 6বার ধরে মূর্খ বলতে আমি লেখাপড়া না করার মতো না, ঠিক আছে, কিন্তু তারপরে আপনি এতবার ব্ল্যাকমেল, মানুষ তো ভালো মন্দ বোঝে প্রাণী হিসেবে, শিক্ষার কথা বাদই দেন। ওরকম ভাবে বুঝতাম না তাকে, মানে আপনার জামাই ধরে নিয়ে গিয়ে অন্য একটা মানুষের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে জোর করে, সেখান থেকে আপনি তার হাত পায়ে ধরে বের হয়ে আসতেছেন। আমার
প্রত্যেকটা মুহূর্তে তাহলে ওই ছিল আমি মানুষটার সংসার আপনি করবো। আপনার পেপার থেকে সাইন করে নিচ্ছে, আবার ওই ওটা মানুষটা আবার কিসের আপনাকে sign করছে? পাঠাচ্ছে। আমি তো জানতাম না, যেটা আমার তালাক সাইন ছিল, আমি তো জানি না এটা আমার তালাকের কাগজ। কিন্তু আপনি সাইন করবেন কেন পেপারে? কি কারণে, অনেক কি কারণে জিজ্ঞেস তো করেছে আপনাকে? উনি আমাকে বলছে এখানে একটা সই দাও, বাবুদের জন্য একটা করছি, বিমানা পলিসি করছে ওইখানের জন্য। আচ্ছা, তো একটা কথা বলে আপনাকে নিয়ে গেল বাইরে, নিয়ে গেছে। তারপরে আপনি দেখলেন যে তারপরে আপনাকে হলো কোন একটা জায়গায় নিয়ে আর বিক্রি করে আমি দিচ্ছে। যেখানে যেতাম সেখানে তো আমার চিন্তা ভাবনা থাকতো এইখানে আমার ইনকাম হলে আমার বাচ্চাগুলো খাবে, আমি চলবো। আমার তো ওই জিনিসটাই কাজ করতো যে আমার জীবনটা এইভাবেই করে যাবে, ওই হিসাব করে যেতাম। হুম। তো সেদিন আমি খালি বললাম কি যে আজকে আপনি যাবেন না এই গাড়িতে, অন্যান্য দিন তো যান, আজকে আপনি যাবেন না। বলছে তুমি যাও, আমি ফুপুর সাথে আসতেছি, আমি ফুপু একসাথে ফুপুর গাড়িতে আসবো। হুম। তো যাক গেছে, যখন যাইতে যেতে অনেক যেখানে যেতেছে, আমি তো রাস্তাঘাট তো চিনি না। তখন আমি বলতেছি কি আর কত দূর যাবে, কোথায় অনুষ্ঠান? তখন ওই মেয়েরা বলতেছে কিসের অনুষ্ঠান হবে, কি হবে? আমি তো কিন্তু বোরখা পরাই, আমি তখন হাত মোজা পা মোজাও পরতাম। তখন আমি বলতেছি কি যে এই কাজের জন্য যাচ্ছে না, একটা অভিনয় হবে, নাটক হবে, টেলিফিল্ম, এসবে হবে না? বলছে পাগল তুমি, তোমার মাথা মাথা ঠিক আছে? আমরা তো যাচ্ছি একটা যেখানে ওইখানে এরকম এরকম কাজ হয়, আমরা তো টাকার বিনিময়ে যাই, ওখানে 6 মাস বা 3 মাস থাকি। ভাই তখন যে আমি কি পরিমাণে কান্না করতেছি গাড়ির মধ্যে বসে, আর বলতেছি যে আল্লাহ একটা বার আমাকে এই গাড়ি থেকে একটু মুক্তি দেওয়ার ব্যবস্থা করো, আমি যেন এই গাড়িটা থেকে বের হইতে পারি। এটা মনে হয় আমার জীবনের, আমার মানে আমার বাচ্চারা বা আমার বাবা মা আর কেউ দেখতে পারবো না আমি কোথায় যেতেছি, কার কাছে যেতেছি, এরকম করতেছিলাম। তো ওই মুহূর্তে গাড়িটা যখন ওই বার হবে, ফেরি পার হবে, ফেরি পার হওয়ার সময় ওইখান থেকে ওখানে একটা আপু ছিল, খুব ভালো ছিল। ওই আপুটা বলতেছে কি যখন ফেরিতে উঠবো তখন তোকে আমি একটু হেল্প করতে পারবো, বাথরুমের নাম করে তুই এখানে বাড়িতে পারবি, যেহেতু তুই এখানের মেয়ে না। তারপর এরপর যখন বাথরুমের নাম করে এখান থেকে বের হইলাম, আমি পলে ওইখানে একটা রুম, মানে উপরে যে থাকে যে বাথরুমের সাইডে, ওদিকে একটা লোকের বললাম কি আমার ওই গাড়িটা তুলে নিয়ে যেতেছে, আমার কেউ একটু বাঁচাবেন। কয়েকজন লোক জমাট হইলো, বলতেছে কোন গাড়িটা? অবশ্য আমি কিছু বলবো না, কারণ আমি ভয় পাইতেছি। এদের কাছে বলি এদের তো আমি চিনি, এরাও যদি আমার দুর্বলতার সুযোগটা কাজে লাগায়। আর আপুটা বলছে কাউকে বলবি না, তুই এখান থেকে পালাইতেছিস, তুই কাউকে বুঝতে দিবি না, তাহলে এইখানে যে পশুগুলি আছে সেগুলি তোর আরো টাইনা ছিঁড়া খাইবো। আর তখন ওই সময়টা থেকেই আমার ভিতরে একটা শিক্ষা তৈরি হইলো যে আমি এই দুনিয়ার কাউকে বিশ্বাস করতে পারবো না, এই দুনিয়ার কেউ কারো না। এরপরে ওইখান থেকে তখন অনেক রাত্র হয়েছে মনে হয়, তখন অনেক রাতই, ভালো মতনই রাত। তখন ওই সময় আমি লুকায় বাথরুমে তো বসে আসছি, বাথরুম থেকে বের হচ্ছি না, কোনোভাবে বের হচ্ছি না। আর আমি যে লোকগুলোকে বলছি ওই লোকগুলি আমাকে খুঁজতেছে। অনেকক্ষণ পরে ভালো করে বোরখার মুখটুক আটকে অন্য সাইডে এমনভাবে বের হলাম যে আমি কাউকেই কিছু বলিনি, আমি যে কোনো গাড়ি থেকে পলাইছি বা কিছু, ওরকম কাউকেই কিছু বুঝতে দিইনি। আমি আমার মতো ওই ফেরিতেই বসেছিলাম। এরপর যখন ফেরিটা ঘাটে ভিড়লো, ওরা তো খুঁজতেছে কোনোভাবে পাচ্ছে না। আমি গাড়িটাকেও দেখতেছি লুকা এক সাইডের থেকে ভিতরে। ওখান থেকে দেখি কি গাড়ি থেকে 3-4 জন বের হয়েছে, চান্দমাথা যে লোক উনিও বের হচ্ছে। পরে আমি তাড়াতাড়ি করে জোরে জোরে হাইটা আগা ফেরির মধ্যে যে খাবারের দোকানগুলো থাকে না, যে খাবার খায় হোটেল টোটেল, ওইখানের ভিতরে ঢুকছি খুঁজে ওইখানে ঢুকে আমি এক সাইডে গিয়ে এক পাশে যে দাঁড়া, মানে এমনভাবে করতেছি যে আমি দোকান থেকে কিছু কিনতেছি, যে আমাকে কেউ না দেখে বা না করে। কারণ আমি তখন বুঝি যে আমার যে করেই হোক আমার এই জায়গাতে বাঁচতে হবে, এবং আমি এইখান থেকে বাঁচার পরে ওই স্বামী নামে যে পশুটা ছিল তার সাথে আমি আর কোনো ধরনের যোগাযোগ করব না, তার সাথে আমি আর কোনো ধরনের সম্পর্কেই রাখবো না। আমার নসিবে যা আছে তাই হবে। কারণ আমি তো বাচ্চাদের রাখার জন্য, আমার বুকে রাখার জন্য আমি অনেক চেষ্টা করছি। আমার 2টা সন্তানকে আমি অনেক কষ্ট করে পালছি। আজকে আমার সেই বাচ্চাদের আমি চোখেও দেখি না, জানিও না কোথায় আছে, কিভাবে আছে, কিছুই জানি না। শুধু অভাবের কারণে আমি তার সব ধরনের অত্যাচার, সব ধরনের কথা আমি মাইনা নিচ্ছিলাম। এরপরে যে ওর গাড়িটা নেমে গেছে, গাড়িটার থাকে না, অপেক্ষা করে নেই আমার একজনের জন্য আর 10টা মেয়ে করবে, আর মানুষ যেহেতু ওখানে ভিড় হয়ে গেছে। এরপরে গিয়ে ওই গাড়িটা চলে গেল, আর আমি বসে রাখলাম যে এই ফেরিটা কখন আবার ওই পারে যাবে। ওই পারে গেলে আমি ওইখান থেকে গাড়িতে, আমি আবার একটা মুরব্বিকে আন্টিকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা খালাম্মা, আমি এখান থেকে ঢাকা গেলে কীভাবে ঢাকা যাব?
পরে বলতেছে তুমি ঢাকা গেলে তো তোমার ঢাকার বাসে উঠতে হইব। তা আমি বলছি আন্টি ঢাকার বাস কোথায়, এইখান থেকে পাবো? বলতেছে না, ওইখান থেকে যে গাড়িগুলো আসবে তুমি সেইগুলিতে উঠবা, এটা তো ওদিকে যাবে, ওদিক থেকে যেটা আসবে সেটা ঢাকার দিকে যাবে। ওকে। আমি কখনো রাস্তাঘাট চিনি না যে আমি কোথাও যাব, তখন আমি ওখানে বসে থাকলাম যে কখন ঢাকার বাস আসবে। আর যেহেতু আমি ভালো করে পড়তে পারি না, আমি যে ক্লাস 6 পর্যন্ত পড়ছি, আমার মানসিক টর্চারিংয়ে বা আমার যে এই ধরনের পেশাগুলো গেছে ভাই, আমি এখনো পড়তে গেলে হিমশিম খাই, মানে আমার ভালো করে মনে পড়ে না। তখন আমি কি করলাম, বসে পর অনেকক্ষণ বসে থাকার পর দেখতেছি যে ঢাকা লেখা যে বাসগুলো, ওখানে একটা যে বাস আসতে, বাসটার নাম হচ্ছে ফাল্গুনি, একটা কাউন্টারের কোনো একটা বাস ঢাকা যাবে, ঢাকা খুলনা যশোর এরকম নাম লেখা, মানে কয়েকটা ইয়ে। তখন আমি বললাম কি এই বাসটা কি ঢাকা যাবে? পরে বলতেছে কি হ্যাঁ এটা তো ঢাকা যাবে। পরে আমি নাম বলছি ভাই আমার ব্যাগটা হারায় গেছে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমাকে কি ঢাকা নেওয়া যাবে? পরে বলতেছে কি দেখতেছো আমার হাতে কোনো ব্যাগ নেই বা কোনো টাকা পয়সার মতো কিছু নাই। পরে আচ্ছা যান উঠেন, যদি যাত্রী বেশি হয় আপনাকে দাঁড়া যেতে হবে। ঠিক আছে আমার কোনো সমস্যা, আমি দাঁড়াই যাব। তখন ওই বাসটাতে উঠলাম, ওই বাসটা যাত্রাবাড়িতে এসে নামলো। ওখান থেকে আমি একটা রিক্সা নিয়ে আমার মার বাসায় চলে আসি, কারণ আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। মার বাসায় এসে বলেন না যে মাকে যে মা এগুলো হচ্ছে, মার বাসায় উদ্দেশ্য করে বের হয়েছে ঠিকই, মাঝ রাস্তায় না কেন জানি মনে হয় আমার ফুপু শাশুড়ির কাছে যা বলি তো, সে যদি আমার বাচ্চাগুলিকে আইনা দেয়, ওনার কাছে আবার যাওয়ার জন্য ইয়া করলাম। তারপর আমার মেজু ফুপু শাশুড়ির কাছে গেলাম, ওনার বাসায় কাজের মেয়ের মতো পড়ে আসি, ওনার পার্লারে কাজ করি, ওনার এটা করি সেটা করি, কিন্তু উনি কোনোভাবে আমার বাচ্চাই না দেয় না। উনিও দেখি আমাকে এটা ওইটা বলে, মানে বাজে ধরনের কথাই উনিও বলতেছে। ওখানে আমি 1 মাসের মতো কাছাকাছি ছিলাম। তো ফুপুর পার্লারের একটা মেয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, আমি তাকে রান্না বান্না করে দিলাম। পার্লারের মেয়ের জন্মদিন, ওই মেয়ের বার্থডেতে আমি রান্না বান্না সব কাজ করলাম। ওই মেয়ের নাকি একটা হাতের আংটি ভেঙে হারায় গেছে, ওই আংটিটার জন্য আমার ফুপু শাশুড়ি এবং পার্লারের মেয়েরা মিললে আমাকে মারলো যে আমি নাকি সে আংটি চুরি করছি। কিন্তু আমি তো ওইখানে পড়ে আছি শুধু আমার বাচ্চাটার জন্যে, আমার যদি বাচ্চাগুলির আমার কাছে আইনা দেয়, ওই লোভে বা ওই বিনিময়ে, আমার স্বামীর লোভেও না, শুধু সন্তানদের লোভে আমি এখানে পড়ে থাকতাম। এরপরও আপনি হাজবেন্ডের কাছে ছিলেন এই ঘটনা? তাহলে ফুপুর কাছে ছিলাম। ফুপুর কাছে ছিলেন, আর ফুপুর বাসায় ছিল। তো একই তো কথা হলো। তাও না, সে তো ওইখানে আসেও না, তার সঙ্গে যোগাযোগও নেই, বা আমি যে তার ফুপুর বাসায় আছি সেটা জানেও না। সে তো ওইখানে বাচ্চাদের নিয়েই নাই হয়ে গেছে, যে মেয়ের সাথে তার সম্পর্ক আছে সেই মেয়েকে নিয়ে সে অলরেডি সংসার করতেছে। পরে গিয়ে ওই মায়ের খাওয়ার পরে আর ওইখানে আর থাকিনি, চলে আসলাম। আয়সা বাবা মার কাছে বললাম যে ঠিক আছে আম্মু আমি ওনারে তালাক দিয়ে দিব। আম্মু বলছে যে আগে তুই তালাক দিয়ে, আমি বলছি আমার কাছে টাকা পয়সা নেই। তুই কোথেকে দিবি, কীভাবে দিবি? আমি জানি না, আমি কি টাকা নিয়ে গাছ লাগা রাখছি, যোগাযোগই করবি না। তারপরে গিয়ে কাজে অফিসে গিয়ে বললাম যে আমি এরকম ছাড়তে চাই, আমার কাছে কোনো টাকা টুকা নেই, কেমনে কি ছাড়া যায়? ওর বলছে আপনি 500 টাকাও যদি ম্যানেজ করে আনতে পারেন আমি এখান থেকে কাগজপত্র করে দিব। এরপরে আম্মুর থেকে যে আম্মু 500 টাকা দিল, 500 টাকা নিয়ে ওনারে যা তালাক দিলাম। আমার তালাক যাওয়ার আগে তালাক দিলেন? এটা 2011 সালের। 11 সালের। বিয়ে হয়েছিল কয় সালে? 2007-এ কাবিন হয়েছে, আমাকে 9 সালে বাচ্চা পেটে নেওয়া অবস্থা উঠা নিয়েছে। ওকে, তারপর 11-তে আমার তালাক হয়েছে। তালাক হওয়ার পরে ওনাদের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, আমার কোনো কন্ট্যাক্ট নেই। এরপরে আমি আস্তে আস্তে মানে টেনশন, বাচ্চাদের জন্য টেনশন করতে করতে, আর ওই যে আমার মাথায় যে আঘাত পড়ছিল চোখে তো দেখি না, এক পর্যায়ে আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলাম। তখনই আমি ব্রেন স্ট্রোক করি। স্ট্রোক করার পরে আমার অনেক কিছুই মনে নেই। তারপরে এইভাবে তখন এই আম্মুর সাথে থাকতাম, টুকটাক হাতের কাজ করতাম, থ্রিপিস না বিকচি টিকচি করতাম, মানে আমার মতো যে কাজ করতে পারে আমি সেই ধরনের কাজটা যে করতাম টুকটাক। করা অবস্থায় এক বাসায় কাপড় বিক্রি করতে যেতাম। কাপড় বিক্রি করতে যাওয়া অবস্থায় ওনারা অনেক বড় লোক ছিল, আর আমি হইছে অনেক ধরনের সুতার কাজ, ব্লক বাটির কাজ, সব ধরনের কাজ জানি। আর যেহেতু আমার শ্বশুরবাড়িতে পার্লার ছিল, তাদের পার্লারের কাজটা আমি শিখে ফেলছিলাম। বাচ্চাদের জন্য খারাপ লাগতো, কিন্তু কিছু করার ছিল না। তো এক বাসায় যখন কাজ মানে কাপড় চোপড় দিতে যাই, আমার নকশি খাতা দিতে যাই আর থ্রি-পিস বিক্রি করতে যাই, ওই বাসায় ওনাদের ব্যাগের সাথে আমার ব্যাগের সাথে মিলা যায়। তখন আমি যখন চলে আসি ওনাদের ব্যাগে টাকা ছিল আর আমার ব্যাগে ছিল কাপড় আর ছোট্ট একটা বাটন ফোন আমি চালাতাম।
হয়তো বা তারা ওই আমার এই ভিডিওটা দেখবে, ওনাদের টাকার ব্যাগ আমার কাছে চলে আসে আর আমার কাপড় ব্যাগ ওনাদের বাসে। আমার ওই কাপড় ব্যাগে ছোট একটা ফোন ছিল, আমার বাটন ফোন। আচ্ছা। তো আমি যখন রিক্সাওয়ালাকে টাকা দিব তখন দিয়েছি আমার ব্যাগে টাকা নেই, ওই টাকা ওনাদের টাকা, আমার ফোনও নেই আমার টাকাও নেই। তখন আমি ওই টাকার দেখে অবাক হয়ে গেছি, এতগুলো টাকা তো আমি কখনো দেখিনি। তখন গিয়ে আমি কি করলাম, বাসায় নামলাম, না আমার ওই নাম্বারে ফোন দিচ্ছি বারবার। ধরেন সারাদিন এরকম পার হয়েছে, সন্ধ্যার দিকে ফোন ধরতে। আমি বলতেছি কি এই ফোনটা যার কাছে, ওনাদের একটা ব্যাগ আমার কাছে। বলার পরে উনি বলতেছে আমাদের ব্যাগ তোমার কাছে, তুমি কে, আর এই ফোনটাই কীভাবে? আমি বলছি আপা আপনার বাসায় যে আমি নকশি খাতা বিক্রি করতেছিলাম, আমার কাপড় দিতে গেছিলাম, তখন আমার এই ব্যাগটা গেছিল। বলছে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই বাসায় গেছিলাম কাপড় কিনতে, বেড়াতে গেছিলাম, ওই ব্যাগটা তোমার কাছে, দেখি দিয়ে দাও তো। পরে উনি দ্বন্দ্ব হয়ে ওই লাইনে থাকা হয়েছে, উনি বলছে কি তুমি কি জানো ওই ব্যাগে কি আছে? পরে আমি বলছি আমি জানি, আমার এটার প্রতি কোনো লোভ নেই। কি ছিল? টাকা ছিল। কত টাকা ছিল? ভাইয়া জানি না, কিন্তু এত টাকা কখনো চোখে দেখিনি। অনেকগুলো টাকাই ছিল। তারপর মোটামুটি ভালো টাকাই ছিল, সবগুলো 500 আর 1000 টাকার নোট, মানে 4-5টা বান্ডিল ছিল ওখানে। তখন উনি বলছে তোমার এই টাকার প্রতি কোনো লোভ নেই? আমি বলছি না আপা আমার এই টাকার প্রতি কোনো লোভ নেই। তখন উনি বললো কি তুমি আসো গুলশান আসতে পারবা এই ব্যাগটা নিয়ে? আমি গুলশান জীবনে যাই না, আমি চিনি না। পরে উনি বললো যে ধানমন্ডিতে আসতে পারবা? আমি তাও চিনি না, আমি কখনো যাইনি এসব জায়গায়, আমি কী করে চিনবো? তখন উনি আমাকে বলছে ঠিক আছে আমি কোথায় আসবো? আমি বলছি আমি তালতলা চিনি। তখন আমাদের এলাকার ভূতের আড্ডা একটা আছে রেস্টুরেন্ট, উনি ওখানে আসতে বলছে। আমি ব্যাগটা নিয়ে ওখানে গেছি, যার পর উনি আমার দিকে তাকায় রয়েছে আর আমার ব্যাগটা দেখতেছে, আর উনি আমার ব্যাগটা নিয়েই আসতে শুনে মাথায় হাত দেয়, বলতেছে কি যে তোর মতো মেয়ে আমি খুব কম দেখছি রে, কী রে বোন তোর এই টাকার প্রতি কোনো লোভ লাগে নেই? পর আমি কান্না করে বললাম কি যে আপা আমার জীবনের সবচেয়ে দামি সম্পত্তিতে আমি হারায় ফেলছি, আর এই টাকা দিয়ে আমি আর কি করব? আমার জীবনে যে ছেলে মেয়ে, আমার স্বামী, সংসার, সেটাই তো এই টাকার জন্যই আমার জীবনটা আজকে এখানে। আমার বাবা মার টাকা ছিল না বলে আমি স্বামীর সংসার করতে পারিনি, যৌতুকের টাকা দিতে পারিনি, এটা আমার মূলত আমার অপরাধ ছিল। আমি গরিবের মেয়ে, আমার বাবা মা গরিব। তখন ওনারা খুব মায়া লাগছে আমার কথা শুনে, বলছে তুই এখান থেকে যে টাকা নিবি নিয়ে নিলে। বলছি না আপা আমার টাকা লাগবে না, যদি পারেন আমার একটা কাজ দিয়েন, আমি কাজ করব, আমার একটা কাজ দরকার, আমি যদি একটু চাকরি করতে পারতাম আমি তো লেখাপড়া জানি। তখন উনি আমাকে কি কাজ দিল, ওনার বাচ্চাদের স্কুলে নেওয়া আসার একটা কাজ দিল। আচ্ছা। ওনার বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে মানতাম, কিন্তু ওনারা অনেক বড় লোক ছিল। এরপর একদিন ওনার বাচ্চারা অসুস্থ, একটা বাচ্চা অসুস্থ, ওনার ছেলে অপারেশন করবে। ছেলেটার অপারেশন করার সময় তাদের AB নেগেটিভ রক্তের গ্রুপ দরকার ছিল। ওই সময় ওই রক্তটা আমি দিই, আমি বলি যে আমি এই রক্তটা দিব। বলছে কি তোর কি রক্ত এটা? পরে আমি বললাম যে হ্যাঁ আমার যখন আমি অসুস্থ ছিলাম তখন আমি শুনছি আমার এই রক্তের গ্রুপটা AB নেগেটিভ। আপনার AB নেগেটিভ রক্তের গ্রুপ? আসলে কি AB নেগেটিভ? হ্যাঁ। ওকে। তখন আমি বলার পর ওনার বলছে কি যে তাই। পরে উনি আবার কি করলো, শিওর হওয়ার জন্য উনি আমার রক্তটা পরীক্ষা করলো। আচ্ছা। তখন আমি অনেক মোটা একটা চশমা পরতাম, চোখে দেখতাম না, তো ওই চশমাটা ছাড়া আমি চোখেই দেখতে পারতাম না। তো উনি কি করলো, আমার রক্ত পরীক্ষা করার পর ওনার বাচ্চার সাথে মিললো, যেখানে ওনার বাচ্চার 3-4 ব্যাগ রক্ত লাগবে সেখানে আমার 1 ব্যাগ আর 1 ব্যাগ ওনারা কিনে আনছে। এই 2 ব্যাগ দিয়ে ওনার বাচ্চাকে উনি ইয়ে করলো। তখন ওই যে রক্ত দিয়ে, আমি তো কখনো রক্ত দিই নেই, রক্ত দিয়ে তো সাথে সাথে উঠতে হয় না, কতক্ষণ নাকি রেস্ট নিতে হয়। আমি কি করছি, রক্ত দিয়ে উঠে পড়ছি না, আমার চশমাটা পড়ে গেছে, ভাঙে গেছিল একটা ফ্রেম। তখন আমি অন্ধের মতো হাতা চশমা খুঁজতেছিলাম। তো ওই জিনিসটা ওই আপুটা ফলো করে বলতেছে কি তুই কি চশমা ছাড়া চোখে দেখিস না? আমি আপা আমি তো চশমা ছাড়া চোখে দেখি না। বলছে কতদিন ধরে এরকম? আমি প্রায় আজকে 3 বছর হয়ে আসতে। আমার এই কাহিনীটা 2014 দিকে এই কাহিনীটা। এরপরে গিয়ে আমি বলতেছি কি আপা আমি তো চশমা ছাড়া চোখে দেখি না, আজকে 3 বছর ধরে আমার চোখের অবস্থা এরকম। পরে উনি না দেখে বলছে তুই কোনো ডাক্তার দেখাইছিস? আমি ডাক্তার দেখাইছি, ডাক্তাররা আমাকে অপারেশন করতে বলছে আর কি যেন পরীক্ষা করতে বলছে, করিনি টাকার জন্য। তখন উনি সাথে সাথে ওনার ড্রাইভারকে ডাক দিল আর ওনার ম্যানেজারকে ডাক দিল, নাম ধরে না। ম্যানেজার আসলো, বলছে ওকে এখনই বাংলাদেশ আইকন সেন্টারে নিয়ে যাও ধানমন্ডিতে। আচ্ছা। নিয়ে ডাক্তার দেখো ওনারা কি বলে। আমাকে ওইখানে সাথে সাথে ওই মুহূর্তে আমাকে ওইখান থেকে জুস খাওয়ায়া পানি টানি খাওয়া আমাকে নিয়ে গেল ডাক্তারখানে। নিয়ে যাওয়ার পরে ওখানে আমার চোখ পরীক্ষা করে। এরপরে কি করছে, ওনারা আমার সব কিছু করা শেষ, অপারেশন করা শেষ, ওনারা আমাকে খুশি হয়ে জায়গা কিনে দিবে। আচ্ছা।
ওনারা আমাকে একটু জায়গা কিনে দিবে। যাদের বাড়িতে আপনি আছেন আর কি? হ্যাঁ, না আমি ওই বাড়িতে নেই, তাহলে শুধু একটা জায়গা শুধু পড়ে আসছে। না না, কিন্তু যাদের আপনি টাকা দিয়ে হেল্প করলেন ওরাই তো আপনাকে টাকা কিনে জায়গা কিনে দেওয়ার কথা বলছে। হ্যাঁ, আমি সেটাই বলতে যাচ্ছি। হ্যাঁ, যাদের আমি কাজ, যাদের রক্ত দিচ্ছি, যাদের আলটিমেটলি আপনার সব গল্প তারা জানে যে কিভাবে কি হয়েছে, তো ওরা আপনাকে একটা জায়গা কিনে দিবে। হ্যাঁ, ওরা আমাকে একটা জায়গা দান করলো। আমার চোখের অপারেশন করার শেষ দিয়ে ওরা আমার একটা জায়গা, কোথায় এটা দান করলো? এটা হচ্ছে ড্যামরা ইস্টাক পাটার দিকে। আচ্ছা, কতটুকু জায়গা? 2 কাঠা। 2 কাঠা। আচ্ছা, আপনাকে একদম আপনার নামে লিখে দিয়েছে? সম্পূর্ণ আমার নামে লিখে কাগজপত্র করে দিচ্ছে, দান করছে এটা আমাকে ওনারা। ওকে। আমার হিস্ট্রিশন দান করার পরে তো ওনারা আমাকে আর খুশি আর কিছু টাকা দিচ্ছিল, আর 2 লাখ টাকার মতো ওনারা আমাকে টাকা দিচ্ছিল, এটা দিয়ে তুই কিছু করিস, পড়াশোনা কর বা কিছু কর। ওনারা দেশের বাইরে সবাই চলে গেছে, আমার সাথে আর কোনো সম্পর্ক নেই, তারা চলে যাবে। ওনারা দেশের বাইরে চলে গেছে, যাওয়ার আগে আপনাকে হ্যাঁ এটা খুশি হয়ে দিয়ে গেছে। তো আমি ওই মুহূর্তে না ভাবছি কি, যেহেতু আমি লেখাপড়া যাই না, আমার 2টা বাচ্চা আছে, আমি ওই টাকাটা দিয়ে, যেহেতু আমার বাবা মাও খুব গরিব, ভাই বিয়ে করছে, ভাই ভাইয়ের মতো থাকে, যার যার মতো শেষে থাকে, আমি ওই টাকাটাকে বিদেশ যাওয়ার জন্য, তখন বিদেশে লোক নিতেছে বাসা বাড়ির কাজে বা কোনো ইয়াতে, বিদেশে চলে যাব, ভবিষ্যতে টাকা পয়সা জমিয়ে এই জমিটার উপরে বাড়িটারি করে থাকবো, বাড়িটারি করব। তখন বিদেশে গেলাম, এক দালাল ধরলাম, উনি আমার থেকে 1.5 লাখ টাকা নিল। এটা মহিলা দালাল ছিল, উনি বিদেশি লোক পাঠায়। উনি আমাকে কাজে দিল কি, হাসপাতালে ক্লিনারের কাজের কথা বলে উনি আমাকে সব কাগজপত্র করতে। আমি হাসপাতালে ক্লিনার হয়ে কাজে যাই, দুবাইতে পাঠাবে। সেখানে গিয়ে আমার সাথে আরেক ইয়া ঘটে, আমার নসিবটাই এরকম। ওখানে যাওয়ার পরে আমি একটা ভার ডান্সারে পড়ি, ভার ক্লাবে। উনি আমাকে এয়ারপোর্ট থেকে বলতেছে, তুমি অমুকের বোন না? আমি বলছি হ্যাঁ। পরে বলতেছে যে তুমি আমাকে চিনো? আমি বলছি না, আপনার কথা আমার ভালো করে মনে নেই। বলছি তোমার না বিয়ে হয়েছিল, এরকম এরকম হয়েছিল? আমি বলি হ্যাঁ আমার হয়েছিল এরকম, কিন্তু এখন তো সেটা নাই। বলছি তুমি এখানে আসছো কেন? উনি আমাকে ডিটেলস পরে বলেছে আমি একটা ভার ক্লাবে আসছি। তখন আমি তার হাত পা ধরে কান্না করতেছি, ভাই আমি তো এই কাজে আসিনি, আমি তো অন্য কাজে আসছি। বলছে আল্লাহ, তুমি এই কথা আগে জানতা না? বলছে না। তখন উনি কী করলো, ওইখানের একটা মেয়ে ছিল ডান্সার, ওই আপুদের 2টা আপুকে বললো যে দেখ ও কিন্তু যাই না আসে নাই, মালিকের বউ কিন্তু ওর অনেক মারবো, ওই জন্য ক্লাবে না যেতে পারে বা ইয়া করে ওটা ব্যবস্থা করিস। এখন আমি স্টেজে উঠবো না, আমি কান্নাকাটি করতেছি, আর আমি সেরকম পোশাক নিই না, আমি তো হাসপাতালের চাকরির জন্য 3 পিস নিচ্ছি আমার, আর ওখানে হয়েছে লেহেঙ্গা স্কার্ট টিস্কার্ট পরে নাচতে হয়, সেটা আমি তো নিইনি। তখন ওই মুহূর্তে আমার যে স্বামী, উনি ওই মালিকের বউকে বলে কি ওরে উঠায় না, যে টাকা লাগে আমি দিব, ওকে রাখেন। তো উনি বলছে কি না আমি করে ধুয়ে পানি খাবো? বলছে না আমি দিব ভাই। বলার পরে বলছে ঠিক আছে। তো 2 দিন আমি ভালোই ছিলাম, কিছু করেনি। 2 দিন পর ও টাকা দেয় না, এখন আমাকে মারধর করতেছে, উঠাবে। তো ও আমার সাথে কি বড় বেমানিটা করছে, আর মানুষকে বিশ্বাস করে যে প্রতারণা করে, যেটা আমার মতো আর কেউ যেন না করে। আমি ওখানে যাই, ওই আপুগুলো আমাকে বলে যে দেখো তোমার তো এখানে আসতো, তুমি এক কাজ করো, 3 মাসের ব্যাপারই তো, এখানে শুধু নাচতেই হয়, খারাপ কিছু না, তুমি শুধু ডান্স করো। এখানে ডান্স করলে তুমি তোমার একটা পারিশ্রমের যে একটা ফল এটা নিয়ে যেতে পারো, এখানে তোমার অনুমতি ছাড়া কোনো খারাপ কাজ হবে না। দুবাইতে এরকম কোনো নিয়ম নেই। কিন্তু আমি বুঝি নাই ভাইয়া, আমাকে যে আমার স্বামী যেটা বলছে আমি সেটা, উনি বলছে কি এখানে নাচলেই তুমি খারাপ হতে হইব। আমি ওই জিনিসটাই ধরেছি যে আমি তো একবার তো অনেক কিছু দেখে আসছি খারাপ জগতের, আমি তো আর কোনো কিছু করতে চাই না, বা আমি তো আমার নিজের দেহটাকে বিক্রি করা ছাড়া সবকিছুই করছি, জীবনে অনেক ধরনের মোকাবেলা করে আসছি, আমি আর কিছু করতে চাই না, আমি একটু সৎভাবে বাঁচতে চাই, সেটা পরিশ্রম করে 1 টাকা হইলে আমি নিয়ে খাবো। তখন আমি না ওর হাতে পায়ে জড়া ধরলাম যে ভাইয়া আমাকে এখান থেকে পাঠা দেওয়ার ব্যবস্থা করেন না, আমার বাবা মার কাছে আমার 2 কাঠা জায়গা আছে, আমি সেটা বিক্রি করে আপনাকে টাকা দিব দরকার হয়। এই কথাটা আমি ওকে নিজে থেকেই বললাম যে আমার 2 কাঠা জায়গা আছে, আমি বিক্রি করে দরকার আপনাকে টাকা দিব। তখন ও চুপচাপ থেকে তারপর দিন আমাকে বলছে তুমি যদি এখান থেকে বাঁচতে চাও তোমাকে আমার বিয়ে করতে হবে, আমাকে যদি তুমি বিয়ে না করো তাহলে তুমি এখান থেকে বাঁচতে পারবে না। তো এইভাবে ফুসলায় আপনাকে বিয়ে করে। হ্যাঁ, ও যখন ওইখানে বলছে আর আমি তো এখানে অসহায়ের মতন, তখন আমি না আমার মার সাথে এই কথা বলতে, আমার তো ফোন নাই, ওরে বললাম যে আমার মার সাথে একবার কথা বলতে দেন না, কেউ আমার মার সাথে যোগাযোগ করতে দিল না। আমি একটা জিনিস সংক্ষিপ্ত করে ফেলতেছি এখন, কারণ আমি জানি আপনার এই গল্পটা কোন দিকে যাবে। আমি খুব শর্ট করে নিয়ে আসি, যাতে আমাদের দর্শকরা যারা এতক্ষণ ধরে দেখছেন বা শুনছেন তাদের একটু প্রেসাইজ করতে সুবিধা হবে। এই লোকটাকে আপনি বিয়ে করেছেন, শুধু বিয়ে না, আপনি বিয়ে করার পরে দেশে চলে এসেছেন, এবং এই লোকটার ঔরসজাত একটা বাচ্চা এখন আপনার আছে, যে বাচ্চার বয়স কত? বাবুটার ফেব্রুয়ারি 14 তারিখে আসলে 2 বছর হবে। আপনি এই লোকটাকে বিয়ে করে দেশে আসছেন, সে কি আর দেশে আসছিল? ওনাকে যখন আমি দুবাইতে বিয়ে করি, উনি দুবাই নিয়মে বিয়ে করার পরে আমাকে বাংলাদেশে পাঠা দেয়, এবং আমি বাংলাদেশে চলে আসার পরে আমার বাবা মা বলছিল যে এই লোকটা ভালো হবে না খারাপ হবে।
তখন আমার বাবা মা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে, এবং অন্য জায়গায় যেখানে বিয়ে ঠিক করে সেই ছেলেটা আনম্যারিডই ছিল। আমার প্রথম বিয়ে এবং আমার তখন কি আপনি কনসিভ আপনি জানতেন যে আপনি কনসিভ করেছেন? তখন আপনি জানেন ছিল না। ওর ফ্যামিলির সাথে কি আপনার যোগাযোগ হয়েছে? হ্যাঁ, ওর বাবা ফ্যামিলির সাথে যোগাযোগ আছে। ওর বাবা মা সবাই আমাকে নিয়েছিল, এবং ওর বাবা মার আগের বিয়ের কথাটা জানে না, পরবর্তীতে জেনেছে। পরবর্তীকাল তারা নাকি শোনা শুনছে, কিন্তু এটা আমার হাজবেন্ড কখনো ফেস করে নাই। এটা সম্পূর্ণ সে গোপন রাখছে। এখন বাচ্চা আছে, আপনার হাজবেন্ডের সাথে আপনার যোগাযোগ আছে? উনি আমার বাচ্চাকে 3 মাসে পেটে রেখে বাইরে চলে গেছে। আমার দেখেও নাই কখনো? না, আজ পর্যন্ত দেখেন না। আমার গয়নাগাটি লাস্ট পর্যন্ত যে যোগাযোগ হয়েছে আপনার সঙ্গে, তখন কি বলে আপনার হাজবেন্ড? লাস্ট কবে যোগাযোগ হয়েছে? কথা হয়েছে যেদিন আমার ছেলেটা হয়েছে, ঠিক সেই দিনই। 14 ছেলের বয়স কত? বাবুর হয়েছে ফেব্রুয়ারি 14 তারিখ, আসলে পুরো 2 বছর হবে। তার মানে আপনাদের ডিভোর্স হয়নি এখন পর্যন্ত? তাহলে এই ভদ্রলোক সম্পর্কে আমি ইনডিটেল কোনো কিছুতে আনতে চাচ্ছি না, যেহেতু আপনি এখনো তার ওয়াইফ। তো এই গল্পটা আপনি এখন বললেন, আপনার কি ভরণ পোষণ সে দেয়? সে আমাকে কোনো ধরনের টাকা পয়সাও দিচ্ছে না, এবং আমার বাচ্চার কোনো দায়িত্বও নিচ্ছে না। আপনি কোনো মামলা করেছেন তার এগেইনস্টে? না, আমি তার সাথে সংসার করতে চাই, তার সাথে আমি সংসার করতে চাইছি বিধায় কোনো কিছু করি নাই। কিন্তু তাকে আমি অনেক ধরনের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি, ফোন দিচ্ছি। উনি ডাইরেক্ট বলে কি, তুই কি তোর বাপের কাছে ফোন দিচ্ছিস, আমি কি তোর বাপ লাগি? উনি আপনাকে চায় না, বলে দিয়েছে চায় না, ডিভোর্সও দিবে না? ডিভোর্সও দিবে না। আচ্ছা, তাইলে আপনি এখন কি অবস্থায় আছেন, কি করেন আপনি? আমার এই ছেলেটাকে আমি 3 মাসে পেটে নিয়ে আমি মানুষের বাসায়, আমার বাবা মা আমাকে মাইনা নেন, আমি তো একা বিয়ে করছি, এই জন্য মেনে নেয় না। তো আপনি এখন মানুষের বাসায় কাজ করেন, 3 মাসে পেটে নিয়ে আপনার বাচ্চাটাকে নিয়ে মানুষের বাসায় থাকেন। আজকে এই গল্পটা বললেন, আমি জানি আপনি মানুষের কাছে সাহায্য প্রার্থী এই অর্থে যে আপনার একটা ব্যবস্থা হোক, কাজের ব্যবস্থা হোক, আপনার ছেলেটার একটা ভবিষ্যৎ নিশ্চিত হোক। এই অর্থে আপনার সঙ্গে যোগাযোগ করার রাস্তা আমি ওপেন করে দিব, যে কেউ চাইলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। কিন্তু আপনি যে কারণে মানুষের বাসায় যান না কাজ করতে বা কাজে নেয় না, ঠিক একই সমস্যা কিন্তু এখানেও তৈরি হবে। আপনি কি বুঝতে পারছেন আমার কথাটা? আপনি আমাকে এটা বলছিলেন, বলছেন না, 1 বছর ধরে আমি আপনাকে বলছি। 1.5 বছরের প্রায়। আমি আমার বাবুকে 3 মাসের থেকে শুরু করে আমি আপনাদের এখানে অনেক ফোন দিছি, অনেক যোগাযোগ করছি, কোনোভাবে না। তারপর বাবুকে 5 মাসে 6 মাসে নিয়ে আমি এখানে ডাইরেক্ট আসছিলাম। রাইট, আমি সেটাই বলতেছি যে সেই সমস্যাটা এখানেও তৈরি হবে। তারপরেও কি আপনি আপনার ফোন নাম্বার দিতে চাচ্ছেন যোগাযোগ করার জন্য? আমি কেন দিতে চাচ্ছি ভাই, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আমার কোনোভাবে উপায় নেই। আমার বাচ্চাটাকে নিয়ে আপনারা কিন্তু জানেন আমি ফাঁসি দিতে গেছিলাম আমার ছেলেটাকে নিয়ে, অভাবের কারণে। আমার ছেলেটা দুধ খেতে পারে না, আমার ছেলেটা দুধের জন্য কান্না করে, আমি দুধ কিনা খাওয়াইতে পারি না, আমি ভাতের মার খাওয়াই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি সবকিছুই আপনাদের কাছে ওপেন করেছি। আমার 2টা সন্তান আমি হারাইছি, আমি এই বাচ্চাটাকে নিয়ে এই গল্পটা অনেক কিছু শেখার আছে এই গল্প থেকে, যে একজন নারীর যদি শক্ত ভিত্তি তার পায়ের নিচে না থাকে। আমি এই ধরনের গল্প আপনাদের সামনে বহুবার উপস্থাপন করেছি, বহুবার, যে শক্ত ভিত্তি যদি তার পায়ের নিচে না থাকে, অর্থনৈতিক ভিত্তি যদি শক্তি না হয়, ডিসিশন নেবার ক্ষমতা যদি তার না থাকে, তাহলে একটা নারীর জীবন কতটা বিষে ভরা হতে পারে, সামাজিকভাবে সে কতটা পশ্চাৎপদ অবস্থার মধ্যে থাকতে পারে, সেটা হচ্ছে বাস্তব উদাহরণ। আরেকটি মানবিকতার জায়গা আছে আজকের এই জীবন গল্পে। আপনার এই মানুষটির সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে, সে যেখানে কাজ করতে যাবে চেহারায় তার জন্যে কাল হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের এই অনুষ্ঠানে অনেক মানবিকতার উদাহরণ দেখেছি। আমি চাই আমাদের এই বোনটির একটা ব্যবস্থা হোক। যিনি করতে পারবেন তার জন্য আমার অফুরন্ত দোয়া থাকবে। আমি নাম্বারটি ওপেন করে দিচ্ছি, বাট আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট হচ্ছে, মানুষের পরিচয় দিয়েন, অ্যাটলিস্ট অমানুষের পরিচয় দিয়েন না, সাহায্য যদি করতে না পারেন। যদি এই বোনটির একটা কর্মসংস্থান হয়ে যায় বা একটা স্বাভাবিক জীবনে সে যেতে পারে, সেটা নিঃসন্দেহে অনেক বড় পাওয়া হবে। এবং একই সাথে যারা কিছুই করতে পারবে না, দোয়া করবেন ওর জন্যে। এবং যদি শেখার কোনো কিছু থাকে তাহলে অবশ্যই বলবো যে পায়ের নিচে মাটি শক্ত না করে কোনোভাবেই এমন কোনো সম্পর্কে জড়ানো উচিত না, বা কাউকে ইন্সপায়ারও করা উচিত না যে যাতে করে তার জীবনটা দুর্বিষহ হতে পারে। আমি শেষ একটা প্রশ্ন করব, তারপরে হলো আপনাকে আমি আপনার যোগাযোগ নাম্বারটা এখানে দিতে বলবো, যে নাম্বারে যদি কেউ সাহায্য করতে চায় সে যেন যোগাযোগ করতে পারে, এবং সেটা আপনি স্বেচ্ছায় করছেন, সমস্ত কিছু জেনে শুনে করছেন। আপনি আমাকে বলেন, আপনার তো 2 কাঠা জমি আছে, আপনি চাইলে ওটা বিক্রি করে দিয়ে তো একটা কিছু করতে পারতেন, কেন করেননি? ভাইয়া ওটা এমনভাবে যারা আমাকে দিচ্ছে আমি বিক্রি করতে পারবো না। এভাবে দেওয়া আছে? হ্যাঁ, এভাবে দেওয়া আছে। নাহলে তো ওইটা বিক্রি করলে আপনি 3 লাখ করে 12 লাখ করে কাঠা হইলে, আমি 2 কাঠা বিক্রি করলে হয়তো নিচের পক্ষে 4 লাখ বা 5 লাখ টাকা হয়তো বা পাবো, কিন্তু এটা এমনভাবে তারা দিচ্ছে আমি বিক্রি করতে পারবো না। আচ্ছা, আমি নাম্বারটি দেওয়ার আগে আপনাকে আবারও সতর্ক করছি, এই নাম্বারটি দেওয়ার ফলে কোনো লিসনারের সঙ্গে, কোনো ভিউয়ার্সের সঙ্গে যে কোনো ধরনের ব্যক্তিগত সম্পর্কে জড়ানো, যে কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু তৈরি হওয়া, বা কোনো ধরনের কোনো কিছু যেটা আপনার জীবনের জন্য দুর্বিষহ হতে পারে, সেটার দায় দায়িত্ব সম্পূর্ণই আপনার। এই বিষয়ে ঢাকা FM বা আমি RJ কিবরিয়া কোনো ধরনের দায় নিব না। এটা জেনে শুনে আপনি নাম্বারটা দিচ্ছেন। কার সঙ্গে আপনি কথা বলবেন, কার সঙ্গে আপনি সম্পর্কে জড়াবেন, কার সঙ্গে আপনার কি হবে না হবে, সমস্ত কিছু
আপনার, এখানে আমাদের কোনো দায় নেই। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথাটা? হ্যাঁ, সেটা বুঝতে পারছি। জেনে শুনে আপনি দিচ্ছেন, আপনার যদি ভালো হয় সেটাও আপনার, যদি মন্দ হয় সেটাও আপনার, ঠিক আমি আছে? এখানে সবার কাছে শুধু একটা কথাই বলবো, আমার জীবনে প্রথম যেটা হয়েছে আমার বাবা আমার ভুলের কারণে, অভাবের কারণে আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছে। রাইট। এটা হয়েছে আমার তরফ থেকে কথা। আমার মতো জেসমিন যারা সবার ঘরে জন্ম হয়েছে, যারা গরিব ফ্যামিলি, বিশেষ করে এদের বাবা মা যদি রিক্সাও চালায় ভাত খাওয়া সন্তানকে যেন অল্প বয়সে বিয়ে না দেয়, এটা থাকবে। আর এখান থেকে আমি কি পাবো আমি সেটা জানি না, মানে চেয়ারের কারণে একটা বড় লোকের ঘরে দিয়ে দেয়, এটাও যেন না করে। কিন্তু আমার মতো এরকম একটু সুন্দর হলে বা একটু কিছু হলে চেহারার জন্য আহামরি বড় লোকের লোক যাতে না করে একটা গরিবের ঘরে বিয়ে দেয়, যে রিক্সা Right, চালায় right. গামছায় ভরে ভাত আনবে, চাল আনবে, সেটা রান্না করে খাবে। এক্স্যাক্টলি। শুধু গরিবের মেয়ে বলে ভালো থাকবো বলে আমার বাবা মা ভালো দেখে বিয়ে দিয়েছিল। ওই বিয়েটাই আমার জীবনের অভিশাপ। আর আমি আমার জায়গা থেকে বলবো, যারা একটু কোনো কিছু কারোর মাধ্যমে সাহায্য পাওয়ার পরে অন্য কাউকে বিশ্বাস করে ভালোবেসে কারো কাছে যেন না যায়। ফোন নাম্বারটা বলেন, আপনার কোনো ফোন নাম্বার আছে যেটা আপনার সঙ্গে কথা বলা যায়? নাম্বারগুলো হয়েছে আমার। জি বলেন। এটা কি আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে ফোন নাম্বারগুলো? আমরা কিন্তু চেক করিনি। হ্যাঁ বলেন। আমার নামে বলেন। 01945887880। আচ্ছা, আরেকটা? আরেকটা হয়েছে 013007338 আচ্ছা, আপনি যে দুটো নাম্বার দিলেন এই দুটো নাম্বারে কি বিকাশ করা আছে বা নগদ করা আছে? আচ্ছা, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি বারবারই আপনাদেরকে বলি, এই দুটো নাম্বার আসলে ওর যতটা আর্থিক সাহায্য দরকার তার চেয়ে বেশি দরকার ওর একটা কর্মসংস্থানের, তার চেয়ে বেশি দরকার ওর সন্তানের সিকিউরিটি। আমি ইন্সপায়ার করব যে ওর অন্তত এই জায়গাটা আপনারা এনশিওর করেন। আপনারা খেয়াল রাখবেন যে এই গল্পটা আসলে মানুষ বলে যে কাঙ্ক্ষিতভাবে চেহারা চায়। আমি বহুবার ওকে 1 বছর 1.5 বছর এখানে নিয়ে আসছি, ও আমাকে ঘুরে ফিরে একটা কথাই বলছে, ভাইয়া মানুষের সৌন্দর্য নাকি মানুষের জন্য পজিটিভ, আমার জন্য সৌন্দর্যটাই অনেক বেশি নেগেটিভ হয়ে গেছে। তো সেই জায়গাটা থেকে চলেন, ওর জন্য আমরা যদি পারি ওর একটা কাজের ব্যবস্থা করি, ওর একটা কর্মসংস্থানের ব্যবস্থা করি, এবং যে যেভাবে পারেন ওর পাশে দাঁড়ান। আমরা চাই ওর সন্তানের একটা ভবিষ্যৎ হোক। আমি আমার জায়গা থেকে আপনার গল্পটা 1.5 বছর ধরে আপনাকে ঘুরিয়ে প্রত্যেকবারই আপনাকে আমি ইন্সপায়ার করেছি গল্পটা না বলার জন্য। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, আপনি আমাকে অনেকবার না ফিরাই দিছি। আর আমি বারবারই আপনাকে সেই কারণে আসছি, আমার চলার মতো কোনো পথ নেই। আর আমি কোথা থেকে আমি আর কোথাও আমি আপনার গল্পটা এই জন্যই প্রচার করলাম যাতে করে এই গল্পের শিক্ষণীয় বিষয়গুলো নিতে পারে। কারণ আমি জানি গ্রামের মানুষ থেকে শুরু করে সবাই আমার এই অনুষ্ঠানগুলো দেখে, সব শ্রেণীর মানুষগুলো দেখে। আপনি যে কথাগুলো লাস্টে বলছেন না, যে সামর্থ্য যতটুকু অতটুকুই যাওয়া উচিত, এটাই হচ্ছে এই গল্পের সবচেয়ে বড়। দেওয়া ভালো, কিন্তু গরিবের কাছেই যেন যায় এই সম্পর্কের জায়গা কিন্তু থেকে। কোনো বড় লোকের কাছে, আর একটা মেয়ে যদি কম শিক্ষিত হয় তাকে কম শিক্ষিত ছেলের কাছেই বিয়ে দেওয়া ভালো। কোনো শিক্ষিত ছেলের কাছে দিবে সে খুঁটা দিবে। হাতে গোনা কয়েকজন দেখা যায় আল্লাহ দুনিয়ায় ভালো থাকে, যেমন ম্যাক্সিমাম সিনারিওটাই এরকম। হ্যাঁ, যাদের মধ্যে যারা আমাকে হেল্প করছে তারা ভালো ছিল, বা আমি কাউকে বিশ্বাস করে গেছি এটা আমার ভুল ছিল, বা আমি যেখানে কাজ করতে যাই কেউ আমাকে কাজে নেয় না, কাজের আগে বলে কি তোমাকে কি কাজে নিব, দেখা গেছে আমার স্বামী বা আমার ছেলে তোমার সাথে, তখন আমার মুখ ঢেকে কাজ করতে হচ্ছে। আতঙ্কের জায়গা। সর্বক্ষণ এইভাবে ঢেকে কাজ করি, আর বাচ্চাটাকে কোলে নিয়ে। এমনও দিন যায় আমার ছেলেটা যখন ছোট, আপনি দেখছেন আমি যখন আপনার এখানে আসছিলাম, আমি এক বাসাতে কাজ করে ভিজা শরীর নিয়ে আপনার কাছে আসছিলাম, শুধু বোরখাটা গায়ে দিয়ে। আপনার বাচ্চাকে একটা তসবি দিছিলেন, আমার ছেলেটা তসবি নিয়ে গেছিল। আচ্ছা, আমার বাচ্চাটাকে রেখে আমি যখন কাপড় ধুই, আমার ছেলেটা আমার সাথে যে বাথরুমে বসে কাপড় ধোয়। প্রিয় শ্রোতা এবং দর্শক, এই ঠান্ডার কাজের জন্য আমার বাচ্চাটা মেডিকেলে ভর্তি ছিল। একবার আমি দোকান থেকে 2 টাকা 5 টাকা তুলে আমার বাচ্চাটাকে চিকিৎসা করছি। আমি জানি আপনি গল্পগুলো আমাকে বলেছেন। আমি তো বললাম এখানে যে আপনার গল্পের যে উপাখ্যান সেটা যদি আমি ঘন্টার পর ঘন্টা মানুষকে শোনাই। আমার এই নুসপাপ দুধের শিশু বাচ্চা নিয়ে আমি ফাঁসিতে যখন মরতে গেছিলাম, আমার ছেলেটা বাথরুম করে দিছিল। আর সেদিন থেকে আমি ওয়াদা করছি, আমার যদি কোনোদিন কারো কাছে ভিক্ষা থাল নিয়েও দাঁড়াইতে হয়, আমি আমার ছেলের জন্য আমি মানুষের দরজায় ভিক্ষা থাল নিয়ে দাঁড়াবো, কিন্তু আল্লাহ পাক যেন কোনো কারণে আমার এই রশিটাকে ছিঁড়া দেয়। তখন আমি অনেক কষ্ট, আমার পার নিচে যে টুলটা ছিল সেটাও পড়ে গেছিলো। আর মৃত্যু যে কত ভয়ানক হয় আমি সেই দিন দেখছি। এর আগের কথা আমার মনে নেই, কিন্তু চোখের সামনে আমার অতটুকু 6 মাসের বাচ্চা পায়খানা করে দিচ্ছিল। কি করছিলেন আপনি? ওরও ঝুলাই ফেলছিলেন একসাথে একই রশিতে, যদি না দিতাম সেদিন 2 দিনেই মারা যেত। আমি জানতে চাই না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি শেষ করছি। ভালো কিছু হোক, এই অনুষ্ঠানের অনেক বড় শক্তি আছে, অনেক ভালো কিছু, অনেক ভালো। আপনি হাতের কাজ জানেন? কি ধরনের হাতের কাজ জানেন? আমি সেলাইয়ের কাজ জানি, কাচুটির কাজ জানি, কিন্তু আমার কোনো সামর্থ্য নেই। আমি একটা মেশিনও কিনতে পারি না। আমি আজকে কয়েক মাসের, আমার 6 মাসে ঘরবার টাকা জোগাড় হয়েছে। এই লকডাউনের জন্য আমি কোথাও কাজ করতে পারি না দেখে আমার ঘরবার টাকাও দিতে পারি না। যতটুক টুকটাক ছিল সেগুলো আমার